ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। সবাই একটু জয়েন হয়ে যাও। হোপফুলি সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু ঠিক আছে। তো ওকে ফাইন, আমরা তাহলে আজকের ক্লাসে, গত ক্লাসে আমরা আমাদের বিলাসী গল্পের আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। তো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা বিলাসী গল্পের পার্ট 2 নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, আশা করি সব কিছু দেখা যাচ্ছে এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখতে দেখতে আমাদের মোটামুটি অনেকগুলো ক্লাসই হয়ে গেছে। খুব সম্ভবত আজকে আমাদের কত লেকচার 10, তার মানে আমাদের অ্যাপ্রক্সিমেট প্রায় অর্ধেকের কাছাকাছি ক্লাস আমাদের শেষ। হ্যাঁ, তো আমরা এরই মধ্যে অনেকগুলো টপিক আমরা পড়েও ফেলেছি ইনশাল্লাহ। আশা করি যে তোমাদের আজকের যেই ক্লাস, এই ক্লাসটা তোমাদের অনেক ভালো কাটবে আশা করা যায় যদি তোমরা শেষ পর্যন্ত যদি থাকো। ওকে ফাইন, তো আমি তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা প্রথমত গত ক্লাসে আমরা অনেকগুলো স্লাইড পড়ে ফেলেছি। তো আজকের ক্লাসে আমরা একটু পরে যে যতটুকু পর্যন্ত পড়েছি, হ্যাঁ গত ক্লাসে সম্ভবত আমরা এই স্লাইডটা পর্যন্ত পড়েছি, আমি যদি ভুল না করি, তাই না? এই স্লাইডটা পর্যন্ত পড়েছি, তোমরা একটু কনফার্ম করো যে এই স্লাইডটা পর্যন্ত পড়েছি কিনা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই স্লাইডটা পর্যন্ত পড়েছিলাম যেখানে আমরা প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়ের কথা পড়েছিলাম। অ্যান্ড তিনি হচ্ছেন তার অর্থাৎ আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম যে মৃত্যুঞ্জয় যখন কোনো দোষ করে ফেলেছে বা মৃত্যুঞ্জয় যখন আসলে কোনো কিছু করে, মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে আমরা আসলে যে শাস্তিটা দিয়েছি, আমাদের সমাজের যারা উচ্চ বর্গীয় মানুষ আমরা যাদেরকে মনে করি, যাদের টাকা পয়সা আছে, তাই না, তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা প্রযোজ্য হয় না। তো এতটুকু পর্যন্ত আসলে গত ক্লাসে আমরা পড়েছিলাম। ওকে ফাইন, তো চলো আমরা তাহলে আজকে আমাদের এই জায়গা থেকে আমরা আমাদের আলোচনাটা স্টার্ট করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এরপর আমরা একটু দেখি, কিন্তু এখান থেকে আমরা আলোচনাটা স্টার্ট করি। ওকে, কিন্তু মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, অর্থাৎ এরকম আমাদের অনেক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। ভাই লিখিত অংশে সাজেশন দিন। হ্যাঁ, লিখিত অংশে সাজেশন দেওয়া হবে, চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো, বলা হচ্ছে যে মহত্বের কাহিনী, এই যে মহত্বের কাহিনী, এই কাহিনীটা আমাদের অনেক আছে, এরকম মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখন এটা কিন্তু একটু পিন্স মেরে কথাটা বলছে যে আমরা গরিবদের বেলায় হলে মৃত্যুঞ্জয় গরিব দেখে আমরা তাকে শাস্তি দিলাম, গ্রাম থেকে বের করে দিলাম, অনেক কিছু। আর ধনী যখন হয় তখন আসলে 7 খুন মাপ, অবস্থা হচ্ছে এরকম। যোগে যোগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর ধারে স্তূপাকার হইয়াছে, অর্থাৎ আমাদের এত মহত্ব যে এটা একেবারে স্তূপাকার হয়ে আছে। এটা একেবারে কি হয়ে আছে? এটা একেবারে স্তূপাকার হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, এখন দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক ঘুরিয়া গৌরবের করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারে পুরো হইয়া আছে। এখন শুধু ইংরেজদের কষিয়া গালিগালাজ করতে পারলেই দেশ উদ্ধার হয়ে যায়। অর্থাৎ তখন মানুষ কি করতো? খালি ইংরেজদের যত দোষ হইতো সব ইংরেজদের দোষ দিত, ইংরেজদেরকে কষাই গালিগালাজ করতো। তো আমরা আমাদের গ্রাম অঞ্চলের মানুষজন, আমাদের দেশের মানুষজন তখন তারা কি করতো? তারা মনে করতো যত দোষ সব ইংরেজদের দোষ, যত অপসংস্কৃতি যা কিছু সব ইংরেজরা আমাদের বাঙালিদের মধ্যে ঢুকাইছে। এই জন্য আমাদের কাজ হচ্ছে খালি ইংরেজদেরকে গালাগাল করা, অথচ আমরা যে নিজেরাই খারাপ এটা আমরা দেখি না। এরপর বলছে, বৎসর খানেক গত হইয়াছে, মশার কামড় সহ্য করতে না পারিবা সবে মাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছে। ইস্তফা মানে হচ্ছে শেষ। হ্যাঁ, একদিন দুপুরে, এটা একটু মনে রাখবে, একদিন দুপুরবেলা নেরা ক্রোশ 2 দূরে মালোপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিল। অর্থাৎ একদিন দুপুরবেলা নেরা মালোপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিল। মালোপাড়া মানে কি? মালোপাড়া মানে হচ্ছে যে সাপুরেরা যেখানে বসবাস করে, এই সাপুরেরা যেখানে বসবাস করো ওইটার মধ্য দিয়ে নেরা যাচ্ছিল। তাহলে কথা খুব ক্লিয়ার যে 2 ক্রোশ 2 অর্থাৎ 2 ক্রোশ এরকম পথের একটা মালোপাড়ার ভিতর দিয়ে নেরা যাচ্ছিল। হঠাৎ দেখি একটা কুটির শব্দের অর্থ হচ্ছে ঘর। তো নেরা ওই সাপুরেদের যে পাড়া, ওই পাড়ার ভেতর দিয়ে যাচ্ছিল। যেতে নেরা দেখে যে একটা কুটিরের ধারে, ধার বলতে দরজা, একটা কুটিরের ধারে একটা দরজা, কুটিরের দরজা অর্থাৎ একটা ঘরের দরজা, বসিয়া মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয় বসে আছে। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, অর্থাৎ গেরুয়া রঙের পাগড়ি হচ্ছে ওই যে দেখবে যে সাপুরেরা মাথায় বিভিন্ন পাগড়ি দেয়, ওই পাগড়িগুলো তার মাথায়, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। ওই যে দেখো সাপুরুদেরকে দেখবা যে গলায় সাধারণত পুঁথির মালা থাকে, অনেক কিছু থাকে, এরকম
মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যে একেবারে পুঁথির মালা, অর্থাৎ কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে দেখে মনেই হয় না যে মৃত্যুঞ্জয় একটা স্বাভাবিক একটা সম্ভ্রান্ত একটা বংশের ছেলে ছিল, তাকে দেখে মনে হয় যে সে একেবারেই মানে জন্মগতভাবে সে সাপুরে, এরকম সে সাপুরেদের পাগড়ি পরছে, সাপুরেদের হচ্ছে তোমার যে গলার মালা পরছে এইটা। কায়স্থের ছেলে 1 বছরের মধ্যে জাত দিয়ে একেবারে পুরোদস্তুর সাপুর হয়ে, পুরোদস্তুর মানে একেবারে পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি, তাহলে এই যে কায়স্থের ছেলে সে কি হয়েছে একেবারে পুরোপুরি 1 বছরের মধ্যে সে সাপুরে হয়ে গেছে। কেন সাপুরে হয়েছে? ওই যে বিলাসীকে বিয়ে করছে, এন্ড বিয়ে করার কারণে আসলে এইটা হয়েছে, ঠিক আছে ওকে। এরপর আসো আমরা একটু কোশ্চেন সলভ করি। গ্রামের বারোয়ারি পূজা বাবদ ছোট বাবু কত টাকা দিয়েছিলেন? এটা এই কোশ্চেনটার উত্তর গত ক্লাসে আমরা পড়েছি, হ্যাঁ ওকে। আমার এখানে এমন ঝাপসা দেখাচ্ছে কেন? না ঝাপসা না, ঠিকই দেখাচ্ছে। আমাদের হচ্ছে প্রবলেমটা হচ্ছে ওই যে কারেন্ট নাই তো, আইপিএস এ চলতেছে, এই জন্য আসলে একটু মানে খুব প্রপারলি দেখা যাচ্ছে না আর কি। আর কারেন্টটা আসলে আবার ঠিক হয়ে যাবে, ওকে। তো গুড, এখানে দেখো এইটা। এরপর হচ্ছে কখন নেরা মালোপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিল? পল্লীগ্রামের কিসের একান্ত অভাব? তাহলে দেখো পল্লীগ্রামে কিসের একান্ত অভাব বলতো? উদারতার একান্ত অভাব, উদারতা, এটা আমরা গত ক্লাসে পড়েছি। আর নেরা হচ্ছে দুপুরে যাচ্ছিল, মালোপাড়ার ভিতর দিয়ে দুপুর বেলায় সে যাচ্ছিল, তখন হচ্ছে সে একটা কুটিরের ধারে দেখতে পায়। তো গ্রামের বারোয়ারি পূজা বাবদ ছোটবাবু কত টাকা দিয়েছিলেন? এটা আমরা গত ক্লাসে পড়েছি যে এই যে দেখো ছোটবাবু গ্রামে এই যে এইখানেই আছে, তাই না? একটু দেখো যে ছোটবাবু উদার্য এবং বারোয়ারি পূজা বাবদ এই যে 200 টাকা, দেখছো এই যে 200 টাকা দিয়েছিলেন, এটা আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা এরপর দেখো, মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাত বিসর্জন করিয়া আরেকটা জাত হইয়া উঠতে পারে। তার মানে কথা কি হইলো? কথা হচ্ছে যে যেই মৃত্যুঞ্জয় সে পুরোদস্তু সাপুরে হয়ে গেছে, ওকে, পুরোদস্তুর কি হয়ে গেছে? সাপুরে হয়ে গেছে। অথচ এই মৃত্যুঞ্জয় সে সাপুরে ছিলই না, 1 বছরের মধ্যে নিজের জাত বিসর্জন দিয়ে দিছে। সে এক আশ্চর্য ব্যাপার, ব্রাহ্মণের ছেলে মেথরানি বিয়ে করে মেথর হইয়া গেছে। অর্থাৎ বলছে ভালো ব্রাহ্মণের ছেলে, এই ব্রাহ্মণের ছেলে কি করছে? মেথরের মেয়ে বিয়ে করছে, এবং মেথরের মেয়ে বিয়ে করে সে মেথর হয়ে গেছে। এরপর দেখো তাহাদের ব্যবসা অবলম্বন করিতেছে, এ বোধ করি আপনারা সবাই শুনেছেন, অর্থাৎ এটা আপনারা সবাই শুনছেন এই গল্প। আমি সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করার পরে ডোমের মেয়ে, ডোম বলতে কি? ডোম হচ্ছে যারা মৃতদেহ সৎকার করে তাদের, ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইয়া যাইতে দেখছি। তার মানে বুঝতে পারতেছো যে ডোমের মেয়ে বিয়ে করে সে ডোম হয়ে গেছে, মেথরের মেয়ে বিয়ে করে সে মেথর হয়ে গেছে। এখন সে দুসুনি, দুসুনি হচ্ছে তোমার ওই যে চাল ধোয়ার যেই ইয়েগুলো থাকে এগুলো আর কি, চাল ধোয় না তোমরা, এইটা আর কি। সে এখন এগুলো ধুচুনি বানায় এবং হচ্ছে এটা দিয়ে সে কি করে? গ্রামে বিক্রি করে। এবং সে আরেকটা কাজ করে, সে হচ্ছে শুয়োর চড়ায়, শুয়োর আছে না, এই শুয়োর চড়ায়। ভালো কায়স্থের সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতে দেখেছি। ভালো ছেলে কসাইয়ের মেয়ে বিয়ে করছে, সে হয়ে গেছে কসাই। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রি করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনো কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। অর্থাৎ তাকে দেখে মনে হয় না যে সে কসাই ছাড়া জীবন আর কিছু ছিল, সে একেবারে পুরো দস্তুর কসাই ছিল, এটাই তাকে দেখে মনে হয়। কিন্তু সকলের ওই একই হেতু, হেতু মানে কারণ, ওই একই কারণ। কারণটা কি? কারণটা হচ্ছে নারী। এই জন্য দেখবা গ্রাম অঞ্চলে বা সব জায়গাতেই দেখবা যে যখন ছেলেকে যখন বিয়ে করাইলে দেখবা যে কি দেখে? যে মেয়ের বাপ মা, মেয়ের আত্মীয় স্বজন কেমন, মেয়ের বংশ কেমন। কারণ ভালো বংশের মেয়ে বিয়ে করলে ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে মেথরের মেয়ে বিয়ে করে মেথর হয়ে গেছে, হ্যাঁ, ব্রাহ্মণের মেয়ে বিয়ে করে, ব্রাহ্মণের ছেলে মেথরের মেয়ে বিয়ে করে মেথর হয়ে গেছে, ডোমের মেয়ে বিয়ে করে সে ডোম হয়ে গেছে, কসাইয়ের মেয়ে বিয়ে করে সে কষা হয়ে গেছে। এই জন্য বিয়ে করতে গেলে তখন দেখবো যে বাপ মা খুব দেখে শুনে বিয়ে করে। এই জন্য তোমরা কি করো? নিজের জামাই, নিজের ভাতার নিজে নির্বাচন করতে যাও, নিজের বউ নিজে গার্লফ্রেন্ড বানাই তারপর করতে যাও। তোমার বাপ মা তো তোমার থেকে অভিজ্ঞতা বেশি, তাই না? তুমি করলে তো তুমি এইটা হবে, এই যে ব্রাহ্মণের মেয়ে বিয়ে করে, ব্রাহ্মণের ছেলে তুমি বিয়ে করো, তুমি হবে মেথর। আর বাপ মা বিয়ে করাইলে ওইটা হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে বিয়ে করে, আর তুমি বিয়ে করলে হইবে মেথর। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আসলে কোনটা হইতে চাও, বুঝছো? আচ্ছা, এন্ট্রান্স মানে হচ্ছে বর্তমান মাধ্যমিক পাস আর কি, মাধ্যমিক পাস, হ্যাঁ। আচ্ছা এরপর দেখো, আমার তো তাই মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষ মানুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা এমনই অবলীলা ক্রমে ঠেলিয়া উপরে উঠতে পারে। অর্থাৎ এই নারী, এই যে বলে না যে পুরুষের জীবনে সফলতার কারণও নারী, আবার পুরুষের জীবনে ব্যর্থতার কারণও নারী। তো নেরা বলতেছে যে এই যে এই নারী যদি পুরুষকে যদি এত নিচে নামাই ফেলতে পারে, তাহলে সেই নারী আবার অবলীলা ক্রমে একেবারে কোনো কারণ ছাড়া একেবারে খুব সাবলীল ভাষায় সে আবার পুরুষকে ঠেলে উপর দিকেও তুলে দিতে পারে।
তার মানে পুরুষ, এই জন্য দেখো অনেকেই দেখবা যে আমি এরকম পার্সোনালি অনেক দেখছি প্রেম করার কারণে, প্রেম না অ্যাকচুয়ালি বিয়ে আর কি, বিয়ে করার কারণে ভালো মেয়ে বিয়ে করছে, ভালো ছেলে বিয়ে করছে, লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে লাইফ আগে অনেক অগোছালো ছিল, লাইফে কোনো কিছুই ছিল না, এখন পুরো লাইফটা অনেক বেশি গোছানো হয়ে গেছে। আবার এরকম অনেক দেখছি যে বিয়ে করছে, বউ খারাপ কিংবা জামাই খারাপ, পুরো জীবন শেষ, মানে বাকি জীবনই শেষ। তার মানে ঘটনা কি? ঘটনা হচ্ছে যে আসলে মানুষের জীবনে বা ছেলেদের জীবনে বিশেষ করে মেয়েদের প্রভাব আসলে অনেক বেশি। মেয়েদের প্রভাব, তোমারে আমি যতই মোটিভেশন দিই, যতই কথা বলি, যতই তোমারে আমি বলি, তুমি কিন্তু আমার কথা শুনবা না। কিন্তু তোমার ওই যে সাদিয়া ডাক দিয়ে একটা কথা বলো, আমার কথার থেকে তোমার কাছে তার কথার প্রায়োরিটি বেশি, সাদিয়ার কথার প্রায়োরিটি বেশি। কারণ কি? কারণ সাদিয়া বিপরীত লিঙ্গের মানুষ, তো এই জন্য ওই ডিফারেন্ট লিঙ্গ, সেটা চাইলে তোমাকে উপরেও তুলতে পারে, আবার চাইলে নিচেও তুলতে পারে। এখন উপরে তোলার মন মানসিকতা এখন আর নাই, এটা বাংলা সিনেমা না, আর এখন মেয়েরা সাবানা না যে সেলাই মেশিনে সেলাই কাজ করে তারপর হচ্ছে সংসার চালাবে, তো সেই যোগ এখন আর নাই, বুঝছো? তো এখন তোমরাও জসিম না যে হুট করে লটারি ধরেই লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে, কথা বুঝছো? আচ্ছা, তো যেখানে ছিলাম এখানে, তো তারপর বলছে যে পল্লীগ্রামে পুরুষদের সুখ্যাতি আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে। তখন তো মেয়েদের কোনো সুখ্যাতি ছিল না, সুখ্যাতি মানে সুনাম। তো আজকে মেয়েদের এই পুরুষদের এত সুখ্যাতি, গৌরবটা একা শুধু তাহাদের, শুধু নিজেদের জোরে এত দূর নিচের দিকে নামিয়া চলেছে। অর্থাৎ পুরুষদের যে এত সুনাম, এটার জন্য তো নারীদেরও ক্রেডিট দেওয়া উচিত, তাই না? একটা পুরুষ সে ভালো চাকরি করবে, সে ভালো কিছু করবে, ডেফিনেটলি তার বউয়ের বা তার ঘরের মানুষের তার জন্য একটা সবসময় একটা সান্ত্বনা, সবসময় একটা মোটিভেশন এটা কাজ করে, তাই না? মানুষ যখন হতাশ হয়ে যায়, যখন লস হয়, ব্যবসা বাণিজ্যে অনেক কিছু হয়, তখন তার ঘরের মানুষ, তার বউ তাকে সান্ত্বনা দেয়, এটাই তো হওয়া উচিত। তো পুরুষদের সফলতার পেছনে আসলে নারীদের একটা অবদান আছে। আবার পুরুষদের, এটা বললে অনেক মেয়ে খুশি হয়ে যাবে, আবার পুরুষদের ধ্বংস হওয়ার পেছনেও নারীদের অবদান অনেক আছে, ঠিক আছে? এটা আমরা না বলি, এটা বললে এখন অনেকে ক্লাস থেকে বের হয়ে চলে যাবে। শুধু নিজেদের জোরে এত দূর নিচে নামিয়ে চলেছে অন্দরে, অন্দর মানে হচ্ছে ঘরের ভেতর। দেখো অন্দরের দিকে হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? অর্থাৎ ঘরের মানুষ যারা ঘরের মানুষরা কি তাদেরকে একটুও সাহায্য করে না? এটার কথা বলছে। কিন্তু যাক, ঝোঁকের মাথায় হয়তো অনধিকার চর্চা করিয়ে বসবো। অনধিকার চর্চা মানে কি? মানে যেটা আসলে বলার আমার অধিকার নাই, যে আমি এত জ্ঞান দিতেছি, এত জ্ঞান দেওয়ার তো আসলে আমার অধিকার নাই, আমি হয়তো ঝোঁকের মাথায় আবেগে ইমোশনাল হয়ে বলে ফেলছি। নেরা নিজের এবার আত্মসমালোচনা করতেছে। কিন্তু আমার মুশকিল হয়ে আছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী শুধু পল্লীগ্রামের মানুষ। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেশের কতজন নরনারী? 90 জন নরনারী হচ্ছে পল্লীগ্রামের মানুষ, এবং সেজন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। অর্থাৎ নেরাকে সে দেখে নেরাকে খুব আদর সমাদর করে বসাইছে, ঠিক আছে? বুঝছো? নেরাকে সে কি করছে? খুব আদর সমাদর করে বসে। বিলাসী পুকুরে জল আনতে গিয়েছিল, আমাকে দেখিয়া সেও বাড়ি খুশি হয়ে যাচ্ছে, বারবার বলিতে লাগলো তুমি না আগলালে সে রাত্রিতে আমাকে মেরেই ফেলতো। ওই যে আমরা গত ক্লাসে দেখেছি, যখন 10-12 জন যখন গেছে এবং নেরা তখন বিলাসীকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছো। অর্থাৎ বিলাসী বলতেছে যে আমি তো চলে আসছি, তোমার নিশ্চয়ই তারা হয়তো মারছে, যে তুমি কেন আমার বাঁচাইতে গেছো, এটার জন্য তোমরা কেন আমাকে বাঁচাইতে গেছো। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বসিয়াছেন এবং সুখে আছেন। সুখে যে আছেন এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না। অর্থাৎ তার ঠিক পরদিনই নেরা আর বিলাসী মালোপাড়াতে চলে এসে তারা নতুন করে সেখানে সংসার শুরু করছে, এবং তারা যে সুখে আছে এটা নেরাকে বলা লাগতেছে না, নেরা দেখেই বুঝছে। কারণ দেখবা মানুষ যখন সুখে থাকলে তার চেহারা দেখেই বোঝা যায় যে সে সুখে আছে। দেখবা যে বিয়ে শাদী যখন মেয়েদের হয়ে যায়, বাপের বাড়িতে আসলে চেহারা দেখেই বোঝা যায় যে ঘর করে আইলে যে মানে স্বামীর ঘর 1 সপ্তাহ 15 দিন করে আইলে ও দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় ও সুখে আছে। আবার যদি কষ্টে থাকে তাহলে চেহারা দেখলে বোঝা যায় কষ্ট আছে। তো নেরা এই জিনিসটাই বলছে, শুধু তাহাদের মুখের পানে চাহিয়া আমি তা বুঝিলাম। তাই শুনিলাম আজ কোথাও নাকি তাদের সাপ ধরার বায়না আছে। বায়না বলতে এখানে বোঝানো হচ্ছে চুক্তি। অর্থাৎ তখন মৃত্যুঞ্জয় তো অলরেডি সাপ টাপ ধরা শুরু করছে। তো মৃত্যুঞ্জয় তখন তাদের এক জায়গায় তাদের সাপ ধরার বায়না আছে, তাহারা প্রস্তুত হয়ে আছে। আমিও অমনির সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা থেকে দুটো জিনিসের প্রতি আমার প্রবল শখ ছিল। অর্থাৎ নেরা ছোটবেলা থেকে তার 2টা জিনিসের প্রতি শখ ছিল। তার মধ্যে একটা ছিল সে গোকরা সাপ ধরিয়া পোষা, অর্থাৎ গোকরা যে সাপ আছে সেই সাপ ধরে পোষা, আর একটা ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। এরকম ছোটবেলা আমাদের অনেক শখ থাকে না? সাপ ধরার শখ ছিল নেরার, আর তারপর হচ্ছে সে মন্ত্র শিখবে, এটা হচ্ছে তার শখ ছিল।
সো 31 নম্বর জ্ঞানমূলক কোশ্চেনটা আমরা সলভ করি। ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করার পর কার মেয়ে বিবাহ করেছে? বিলাসী গল্পে ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করার পর, এন্ট্রান্স মানে মাধ্যমিক, কার মেয়ে বিয়ে করছে? বিলাসী গল্প অবলম্বনে দেশের কতজন নরনারী পল্লী গ্রামের মানুষ? এরপর হচ্ছে ছেলেবেলা থেকে নেরা দুটো জিনিসের উপর শখ ছিল, থেকে কোন দুটো জিনিসের উপর শখ ছিল? তাহলে বুঝতে পারতেছো কোশ্চেনগুলো কিভাবে আসে। বুঝছো আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? দ্রুত এই 3টা কোশ্চেন একটু দ্রুত সলভ করা। দেখো আমি তোমাদেরকে এই যে জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো কিন্তু আসলেই 1 নাম্বার। এখন সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় তোমরা আনসার করতে পারো না, তাই না? কি তাই না? তো এখন যে কাজটা করতে হবে, জিনিসগুলো খুব ভালো করে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। হোপফুলি এইগুলা এভাবে পড়লে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। দ্রুত কোশ্চেনগুলো সলভ করো, তাহলে আমরা আগাতে পারবো। তাহলে দেখো ব্রাহ্মণের ছেলে কার মেয়ে বিয়ে করছে বলো তো? এন্ট্রান্স পাস করার পর কার মেয়ে বিয়ে করছে বলো? এই কোশ্চেনটা সলভ করো। আচ্ছা, যে যেটা পারো সে সেটাই আনসার করো, সমস্যা নেই। এই যে দেখো ব্রাহ্মণের ছেলে, এই যে দেখো এই যে ব্রাহ্মণের ছেলে কি জানি সৎ, এই যে আমি সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করার পরও ডোমের মেয়ে বিবাহ করতে দেখছি, তাই না? আচ্ছা, তাহলে বুঝছো এখন এখানে 2টা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে ব্রাহ্মণের ছেলে একটা বিয়ে করছে মেথর, আরেকটা যেটা এন্ট্রান্স। এখানে 2টা প্রসঙ্গ আছে। একটা হচ্ছে ব্রাহ্মণের ছেলে মেথর বিয়ে করছে, ফাইন, মানে মেথরের মেয়ে বিয়ে করে মেথর হয়ে গেছে। কিন্তু যে এই যে দেখো যে এন্ট্রান্স পাস করছে সে কিন্তু ডোমের মেয়ে বিয়ে করছে। সো এই কোশ্চেনের আনসারটা হবে কিন্তু ডোম। উত্তর কি? ডোম। ওকে, আচ্ছা। এরপর দেখো উত্তর হচ্ছে কি 90 জন। 90 জন, কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো ছেলেবেলা থেকে নেরার কোন দুটো জিনিসের প্রতি প্রবল শখ ছিল বলো তো? একটা কি ছিল বলো তো? গোখরা সাপ পোষা, গোখরা সাপ পোষা। আরেকটা কি ছিল বলো তো? এন্ড 2 নাম্বারটা ছিল আমাদের কি? মন্ত্র সিদ্ধ হওয়া। মন্ত্র সিদ্ধ হওয়া। ওকে, ভেরি গুড, বুঝছো? ফাইন। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি যে সিদ্ধ হওয়ার তখন উপায় খুঁজিয়া বাহির করিয়ে পাই নাই। অর্থাৎ যখন কারেন্ট আসছে, এই তোর কারেন্ট আসছে, আমাকে একটু হচ্ছে সময় দিবা, আমি একটু ঠিক করে নিই, কারেন্ট আসছে তো। ওকে, সো ঠিক আছে। তো যেখানে ছিলাম আমরা সেখান থেকে আবার আমাদের আলোচনাটা স্টার্ট করি। তো দেখো খেয়াল করো, তো তখন যখন মানে মন্ত্রসিদ্ধ হওয়ার যখন তার প্রবল ইচ্ছা ছিল, তখন সে আসলে মন্ত্রসিদ্ধ হতে চাইছে, কিন্তু সে আসলে মন্ত্রসিদ্ধ তখন হইতে পারে নাই, কারণ তখন সে কার কাছে মন্ত্রটা শিখবে। কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দ উৎফুল্ল হইয়া উঠিলাম। মানে মৃত্যুঞ্জয়কে সে ওস্তাদ লাভ করবে, মৃত্যুঞ্জয় তার ওস্তাদ হবে, এটা তার কাছে খুব মানে আনন্দের বিষয়, খুব মর্যাদার বিষয়। এই জন্য সে আনন্দ একেবারে উৎফুল্ল হয়ে গেছে, মানে খুব আনন্দিত হয়ে গেছে। সে তার নামজাদা শ্বশুরের শিষ্য। তাহলে মৃত্যুঞ্জয়কে আবার শিষ্য বানাইছে কে? মৃত্যুঞ্জয় হচ্ছে তার শ্বশুরের শিষ্য, অর্থাৎ তার শ্বশুর তো সাপুরে ছিল। সুতরাং মস্তলোক আমার ভাগ্য আকস্মাৎ, এটা মানে হচ্ছে হঠাৎ, অর্থাৎ হঠাৎ তার ভাগ্য কি হয়েছে? প্রসন্ন হইয়াছে, মানে ভাগ্য খুলে গেছে, ভাগ্য পরিবর্তন হয়েছে। তাহাকে ভাবিতে পারত, কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কাজ বলিয়া প্রথমে তারা উভয়ে আপত্তি করতে লাগলো। অর্থাৎ এই তারা বলতে বোঝাচ্ছে কে বলতো? অর্থাৎ মৃত্যুঞ্জয় আর বিলাসী, তারা দুজন আপত্তি করতে লাগলো যে না, তুমি এই কাজে পা বাড়াইও না, এটা তো সাপ ধরা, এটা খুব ভয়ঙ্কর কাজ না, বলো? সেটাই বলছে। কিন্তু আমি এমনই নাছর বান্দা মানে হচ্ছে যে ছাড়ে না, হ্যাঁ, যে ছাড়ে না কোনো জিনিস, যে খুব মানে ধরে থাকে এরকম। তো সে নেড়া এই কাজ করবে, সাপ ধরবেই। মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাগরেদ মানে হচ্ছে শিষ্য, ছাত্র আর কি। তো এই মাসখানেকের মধ্যে মৃত্যুঞ্জয় নেড়াকে সাগরেদ বানাইলো, বুঝছো? এরপর খেয়াল করে দেখো, সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাই দিল, কবজিত ঔষধ সমেত মাধুলি মানে হচ্ছে তাবিজ বাঁধিয়া পুরো দস্তু সাপুরে বানাই দিল। এবার একেবারে তার কবজিতে সাপুরেরা যেই সাপুরেরা হচ্ছে তোমার যেই ইয়ে পরে
দেখবা যে বিভিন্ন ধরনের তাবিজ পরে এগুলো ইয়ে করে দিল এবং তাকে মন্ত্র শিখিয়ে দিল। এখানে সেই মন্ত্রটা কি জানি, তার শেষটা মনে আছে। এই মন্ত্রটা হচ্ছে এরকম, ওরে কেউ কাটা তুই মনসার বাহন। মনসা হচ্ছে সাপের দেবী। মনসা কিসের দেবী বলতো? মনসা হচ্ছে সাপের দেবী। তো মন্ত্রটার কথা বলতেছে, মন্ত্রটা ছিল এমন যে ওরে কেউ কেটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, উলুট পালুট পাতার ঘোর, ঢোরার বিষ তুই নে, তোর বিষ ঢোরাতে দে। এটা হচ্ছে মন্ত্রটা এরকম ছিল, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা বিষ হরির আজ্ঞা। ইহার মানে কি তা জানিতাম না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা, মানে যিনি এই মন্ত্রের আবিষ্কারক, দ্রষ্টা মানে কি আবিষ্কারক, বা যিনি এই মন্ত্র তৈরি করেছেন, আবিষ্কারক, ওকে, বা যিনি এই মন্ত্রটা তৈরি করছে, নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাইনি। অর্থাৎ এই মন্ত্রটা আসলে কে বানাইছে নেরা এটা জানে না। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হয়ে গেল বটে। অর্থাৎ এই মন্ত্রটা আসলে কাজ করে কিনা, এই মন্ত্রটাকে আসলে সাপ ভয় পায় কিনা, এটা সত্য মিথ্যা মীমাংসা হয়ে গেছে। কিন্তু যতদিন না হইলেও অতদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হয়ে গেলাম। অর্থাৎ যতদিন এই মন্ত্রটা আসলে কাজ করে কিনা এইটা কনফার্ম না হলে এর মধ্যেই নেরা চারদিকে প্রসিদ্ধ হয়ে গেছে। প্রসিদ্ধ মানে হচ্ছে তার খুব খ্যাতি ছড়াই গেছে যে নেরা অনেক ভালো সাপ ধরতে পারে। সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ নেরা একজন গুণী লোক বটে, অর্থাৎ নেরা খুব ভালো সাপ ধরতে পারে। সারা গ্রামে নেরার নাম ছড়াই গেছে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা, এই কামাখ্যা হচ্ছে ভারতের আসাম রাজ্যে অবস্থিত একটা জায়গা। এটা মূলত তন্ত্র শেখার জন্য বা তন্ত্র মন্ত্রের জন্য এই জায়গাটা বিখ্যাত। তো সবাই বলতে লাগলো যে সন্ন্যাসী অবস্থায় নেরা কামাখ্যা গিয়া সিদ্ধি হইয়া আসিয়াছে। অর্থাৎ নেরা কামাখ্যাতে গিয়ে, কামাখ্যা যেখানে তন্ত্রমন্ত্র খুব ভালো শেখানো হয়, ওই জায়গাতে গিয়ে সে এই মন্ত্রতন্ত্র শিখে আসছে। এতটুকু বয়সে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে মাটিতে পা পড়ে না এমনই জো হইল। অর্থাৎ নেরার মনে হইল যে আমার এত অল্প বয়সে আমি এত বড় ওস্তাদ হয়ে গেলাম সাপ ধরার জন্য, সে সারা গ্রামে আমার নাম কাম ছড়াই পড়ছে, এই জন্য তার খুব অহংকার হয়। ওকে, আচ্ছা, বিশ্বাস করিল ওরা শুধু দুজন। অর্থাৎ নেরা যে নিজের মধ্যে যে এত কনফিডেন্স যে সে অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে, এই যে সে এত বড় খেলোয়াড় হয়ে গেছে, এটা দুইটা যে মানুষ বিশ্বাস করলো না। একটা হচ্ছে বিলাসী আর একটা হচ্ছে মৃত্যুঞ্জয়। আমার গুরু যে, তাহলে এখানে গুরু বলতে বোঝানো হচ্ছে কাকে বলতো? গুরু বলতে বোঝানো হচ্ছে মৃত্যুঞ্জয়কে। ওকে, অর্থাৎ মৃত্যুঞ্জয় এটা বিশ্বাস করলো না যে এসব সাপ টাপ এগুলোর কোনো বিশ্বাস নাই। সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না। অর্থাৎ মৃত্যুঞ্জয় খুব কম কথা বলতো। ওকে, আচ্ছা, এরপর বলো, কিন্তু বিলাসী মাঝে মধ্যে মুখ টিপিয়া হাসিয়ে বলিত, ঠাকুর এসব একেবারে ভয়ঙ্কর জানোয়ার। তাহলে খেয়াল করে দেখো, বিলাসী মৃত্যুঞ্জয়কে কি বলে সম্বোধন করতো? খুব ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে ঠাকুর বলে সম্বোধন করতো। ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার। জানোয়ার বলতে বোঝানো হচ্ছে প্রাণী। একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করেছিলাম যে সে এসব মনে পড়িলে আজও গা কাঁপে। অর্থাৎ তখন এত খামখেয়ালি ভাবে এই কাজগুলো করছে, এটা এখন ভাবলে নেরার এখনো গা কেঁপে উঠে। আসল কথা হইতেছে এই সাপ ধরাটা কঠিন নয়, কিন্তু ধরা সাপ 2-4 দিন হাড়িতে পুড়িয়ে রাখলে পরে তার বিষ দাঁত ভাঙাই হোক আর না হোক কিছুতেই কামড়াইতে চায় না। অর্থাৎ সহজ কথা হচ্ছে সাপ ধরাটা কঠিন, কিন্তু সাপ ধরে ফেললে ওই সাপটাকে তুমি যদি হাড়ির মধ্যে যদি 2-4 দিন যদি রেখে দাও, এরপর সাপটারে বাহির করবা, এমনি দেখবা যে তুমি তোমার মুখের কাছে নিয়ে দেখো, তোমরা পারলে কেউ দেখো, তো তাহলে দেখবে যে আবার কেউ এই কাজ করতে যায় না। তখন দেখবে যে সাপ কি করবে, আর কামড়াবে না। অর্থাৎ সাপকে আবদ্ধ করে রাখলে 2-4 দিন সাপ এমনিতেই আর কামড়ায় না। এটার কথাই বলছে, কিছুতেই কামড়াতে চায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। অর্থাৎ এভাবে সে ফোনা তোলে কিন্তু ভয় দেখায়, কিন্তু আসলে তখন সাপ আর কামড়ায় না। মাঝে মধ্যে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করতো। সাপুরেদের সবচেয়ে ভালো ব্যবসা শিকড় বিক্রি। তাহলে সাপুরেদের সবচেয়ে ভালো ব্যবসা কি বলতো? শিকড় বিক্রি। দেখবা যে সাপুরেরা বিভিন্ন ধরনের শিকড় বাকড় বিক্রি করে, যে এই শিকড়টা যদি আপনার ঘরে রাখেন কখনোই ঘরে সাপ ঢুকবে না, ইত্যাদি ইত্যাদি। যা দেখে মাত্র সাপ পালাইতে পথ পায় না। অর্থাৎ সাপুরেদের ওই শিকড়গুলো দেখলে সাপ পালাই যায়। ওকে, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করতে হয়। এটাও একটা প্রতারণা। এটার আগে এই যে শিকড় দেখে যে সাপ যে পালাইবে, শিকড় দেখে সাপ যে পালাইবে, তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা কি? সাপটা শিকড় দেখিয়ে পালাইবে, তার মুখের একটা লোহার শিক পুরিয়া বার কয়েক ছেঁকা দিতে হবে। অর্থাৎ যেই সাপকে তুমি টার্গেট করবে ওই সাপের মুখের মধ্যে লোহা পুরাই ছেঁকা দিবা। তাহলে ও শিকড় দেখুক, কাঠি দেখুক, এরকম লাঠি দেখাও, যাই দেখাও, ও পালাবে। ওকে, তার আগে ওইটার মুখে ছ্যাক দিতে হয় কয়েকবার। তারপর তাহাকে শিকড়ি দেখানো হোক আর কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়ে পায় না। এই কাজ করার বিরুদ্ধে বিলাসী ভয়ঙ্কর আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিতে, দেখো এমন করে মানুষ ঠকায় না। মৃত্যুঞ্জয় কইতো, সবাই তো করে, তাতে দোষ কি? এটা তো একরকম প্রতারণা, মানুষকে ঠকানো। একটা সাপকে দেখাইবে যে দেখেন এই যে আমার এই শিকড়টা দেখার কারণে, এই শিকড়টা দেখে সাপ পালাই গেছে, সুতরাং অন্য কোনো সাপ আপনাকে আর কামড়াবে না।
কিন্তু বস্তুত ওই সাপটাকে তো মুখে ছ্যাক দেওয়া হয়েছে, গরম ছ্যাক, লোহার ছ্যাক দেওয়া হয়েছে, ওই জন্য ও পালাই গেছে। কিন্তু সব সাপ তো পালাবে না। ওকে, আচ্ছা, সো চলো আমরা এরপর 34 নম্বর কোশ্চেন সলভ করি। ন্যাড়া কাকে ওস্তাদ রূপে গ্রহণ করেছে? মনসা কিসের দেবী? দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 35 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনে বলছে বিলাসী গল্পে কোন প্রাণীকে জানোয়ার বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাই সাপ কি খাওয়া যায়? ইসমাইল হোসেন, হ্যাঁ অবশ্যই তুমি খাইতে পারো, তুমি অবশ্যই টেস্ট করে দেখতে পারো, অ্যান্ড আমাদেরকে অবশ্যই তুমি খাওয়ার পর রিভিউ দিবা যে কেমন হয়েছে। ওকে, সো অবশ্যই তুমি খাবা অ্যান্ড খেয়ে আমাদেরকে হচ্ছে গ্রুপে তুমি একটা রিভিউ দিবা। হোপফুলি অনেক ভালো লাগবে তোমার কাছে। ওকে, আচ্ছা, তো দেখো একটু দেখো কোশ্চেনগুলো সলভ করো। তো এটা দেখো, ন্যাড়া কাকে ওস্তাদ রূপে গ্রহণ করেছে? উত্তর হচ্ছে কাকে? মৃত্যুঞ্জয়কে। উত্তর কি? মৃত্যুঞ্জয়। ওকে, আচ্ছা, এরপর দেখো মনসা কিসের দেবী? মনসা হচ্ছে সাপের দেবী। সাপের দেবী, হ্যাঁ। বিলাসী কোন প্রাণীকে জানোয়ার বলেছে? উত্তর হচ্ছে সাপ। ভয়ঙ্কর জানোয়ার বলেছে কোনটাকে? সাপকে, হ্যাঁ। ওকে, এরপর দেখো বিলাসী বলিত করুক গে সবাই, অর্থাৎ সবাই এই প্রতারণা করুক, আমাদের তো খাবার ভাবনা নাই, অর্থাৎ এমন তো না যে এই কাজ না করলে আমরা খাইতে পারবো না। আমরা কেন মিছি লোক ঠকাইতে যাই? আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, সাপ ধরার বায়না এলে, মানে যখন কেউ বলে যে আমার বাসায়, আমাদের ঘরে, গ্রামে, আমাদের বাড়িতে সাপ আছে, সাপটা ধরে দেন। গ্রামে যারা আছে তারা ডেফিনেটলি এটার সাথে পরিচিত, অনেক গ্রামে এখন যদি ওরকম কম, বাট আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম সাপের ইয়েটা অনেক বেশি ছিল। আমি যখন ছোট ছিলাম তো গ্রামে এরকম প্রায় সাপ ধরা যেত, সাপ মারতো, কারো চোখের নিচে সাপ থাকতো এরকম। তো এরকম যখন সাপ ধরার বায়না আসতো, বিলাসী নানা প্রকার বাধা দেওয়ার চেষ্টা করতো, অর্থাৎ বিলাসী এই কাজটা আসলে চাইতো না যে এই ভয়ঙ্কর এই খারাপ কাজটা করুক। একে তো এটা প্রতারণা, দ্বিতীয়ত এটাতে জীবনের ঝুঁকি আছে। তারপর বলতো বিলাসী, তখন বলতো আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি এইসব কথাবার্তা বলতো, যে শনিবারে সাপ ধরা যায় না, রবিবারে সাপ ধরলে অমঙ্গল হয়, ইত্যাদি ইত্যাদি এইসব বলে চুক্তি নাকচ করে দিত। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, অর্থাৎ কেউ যদি চুক্তি নিয়ে আসতো, বলতো যে না আমরা সাপ ধরি না, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারতো না। অর্থাৎ যখন কেউ আসতো তখন মৃত্যুঞ্জয় যে সাপ ধরে দিলেই তো নগদ টাকা, এই লোভ সে সামলাইতে পারতো না। আর আমার তো একরকম নেশার মতো হয়ে দাঁড়াইছে, অর্থাৎ নেড়া তো অলরেডি এটা একেবারে সাপ ধরাটা তার নেশা হয়ে গেছে, নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিয়া চেষ্টা করিবার ত্রুটি করতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া কোনো ভয় ছিল না, অর্থাৎ তখন আর এটা ভয় লাগতো না, এটাতে খুব মজা পাইতো, এ আমাদের মনে স্থান পাইতো না। কিন্তু এই পাপের দণ্ড একদিন ভালো করিয়াই দিতে হইল। এই যে এত তামাশা করে খামখেয়ালি করে যে কাজগুলো করছে, এটার জন্য একদিন খুব ভালোভাবেই তাকে এটার পাপের শাস্তিটা একদিন সে পেয়েছে। একদিন ক্রোশ দেরেক, খুব গুরুত্বপূর্ণ, ক্রোশ দেরেক, এখানে এই ডিস্টেন্সগুলো মনে রাখতে হবে এই গল্পে, যে কোনটা থেকে কোনটা দূরত্ব কতটুকু। একদিন ক্রোশ দেরেক দূরে এক গোয়ালার বাড়িতে, গোয়ালা বুঝো, গোয়ালা হচ্ছে যারা গরু পালে, গোয়ালা মানে কি? যারা গরু পালে। তো যারা গরু পালে তাদের, হ্যাঁ, গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গেছে। তো একদিন মানে তাদের এখান থেকে 1.5 ক্রোশ দূরে এক গোয়ালার বাড়িতে তারা সাপ ধরতে গেছে। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল, অর্থাৎ বিলাসী বরাবর তার সঙ্গে যেত, আজকেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে যাচ্ছে। মেটে ঘর, মেটে মানে হচ্ছে মাটি, এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে। মেটে ঘরের মেঝে খানিক খুঁড়িয়া একটা গর্তের চিহ্ন পাওয়া গেল, আমরা কেউই লক্ষ্য করি না, কিন্তু বিলাসী সাপুরে মেয়ে, অর্থাৎ এই একটা গর্তের চিহ্ন দেখতে পেলো, কিন্তু ন্যাড়া মৃত্যুঞ্জয় কারোই এই গর্তটা চোখে পড়লো না। এখন বিলাসিতা জন্মগতভাবে সাপুরের মেয়ে, তার চোখে এটা পড়ছে। সে হেড করিয়া, হেড মানে কি? মাথা নিচ করে, হেড মানে কি? নিচ করে। সে হেড করিয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া বলিল, আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে খোরো, সাপ একটা নয়, এক জোড়া তো আছেই বটে, হয়তো তার বেশি আছে। অর্থাৎ ওই কাগজগুলো দেখে বিলাসী বলে দিল যে সাধারণত ওই যে সাপের মুখে ইয়েতে সাপ কি করে, মুখ দিয়ে কাগজ টেনে নিয়ে আসে। তো বিলাসী দেখেই বুঝছে সে তো সাপুরে মেয়ে, ন্যাড়া মৃত্যুঞ্জয় থেকে তার অভিজ্ঞতা অনেক বেশি। সে দেখে বলছে যে সাপ একটা না, এক জোড়া মিনিমাম আছে, এবং এক জোড়ার থেকে, অর্থাৎ 2টার থেকে আরো বেশিও থাকতে পারে। ওকে, এরপর দেখো মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটা এসে ঢুকেছে, অর্থাৎ যে বাড়ির লোকজন বলতেছে যে সাপ একটা আছে, কিন্তু বিলাসী বলতেছে না 2টা আছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখিয়ে কইল, দেখছো না বাসা করেছে। মৃত্যুঞ্জয় কইল, কাগজ তো ইঁদুরও আনতে পারে, অর্থাৎ কাগজ যে সাপে আনবে এরকম না, কাগজটা তো ইঁদুরও আনতে পারে। বিলাসী কইল, 2 হতে পারে, হ্যাঁ ইঁদুরও আনতে পারে, সাপেও আনতে পারে, কিন্তু 2টো আছে আমি বলছি। অর্থাৎ বিলাসী বলতে না সাপ একটা না, সাপ 2টো আছে।
বাস্তবিক বিলাসীর কথায় ফলিল, ফলিল মানে বাস্তবে প্রতীত হলো বা বাস্তবে রূপ নিল, কিন্তু মর্মান্তিকভাবে সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড, প্রকাণ্ড শব্দের অর্থ হচ্ছে বড়, প্রকাণ্ড শব্দের অর্থ কি? বড়। একটা প্রকাণ্ড খরিশ গোখরা, খরিশ গোখরা হচ্ছে সাপের নাম, খুবই ইম্পর্টেন্ট। এই সাপটার নাম মনে রাখতে হবে খরিশ গোখরা। এই সাপটার নাম মনে রাখতে হবে কি? খরিশ গোখরা। খরিশ গোখরা ধরিয়ে ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। অর্থাৎ মৃত্যুঞ্জয় অলরেডি একটা সাপ ধরে ফেলছে, ধরে এটা ন্যাড়ার হাতে দিছে, যেটা রাখো। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়ে, ঝাঁপি মানে ওই যে বাক্স থাকে না, এই যে বাক্সটা থাকে, ওই বাক্সটা হচ্ছে ঝাঁপি। কিন্তু ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় উ করিয়া নিঃশ্বাস ফেলিয়া আসিয়া দাঁড়াইল। অর্থাৎ মৃত্যুঞ্জয় একটা সাপ ন্যাড়ার হাতে দিছে, যেটা রাখো। ন্যাড়া ওই সাপটাকে ঝাঁপির মধ্যে অর্থাৎ বাক্সের মধ্যে না রাখতে মৃত্যুঞ্জয়কে অলরেডি আরেকটা সাপ কামড় দিছে। মৃত্যুঞ্জয় উ করে উঠে চলে আসছে, তাহার হাতে উল্টা পিঠ দিয়া ঝরঝর করে রক্ত পড়তেছে। অর্থাৎ মৃত্যুঞ্জয়কে একটা সাপ কি করছে? ছোবল দিছে। ওকে, এরপর দেখো, প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য বেকুল না হইয়া বরঞ্চ গর্ত থেকে এক হাত মুখ বাহির করিয়া ধ্বংসন করে। সবাই অবাক হয়ে গেছে যে সাপ ধরতে গেলে সাপ পালানোর জন্য কুল পায় না, আর সাপ উঠে আবার কি করছে? কামড় দিছে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে একটি বার দেখিয়াছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটে গিয়ে আঁচল দিয়া তার হাত বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকর সঙ্গে আনিয়াছে সমস্ত তাকে চিবাইতে দিল। ওই যে শিকড় বাকর এগুলো চিবাইতে দিতেছে। মৃত্যুঞ্জয় নিজের মাধুলি তো ছিলই, তাহার উপরে আমার মাধুলিটাও খুলিয়া তার হাতে বাঁধিয়ে দিল। অর্থাৎ ন্যাড়ার যে মাধুলি, ওই মাধুলিটা খুলেও কি করলো? মৃত্যুঞ্জয়ের হাতে বেঁধে দিল। আশা করি বিষ ইহার ঊর্ধ্বে উঠবে না, কিন্তু বরং বিষ হরির আজ্ঞা মন্ত্রটা সতেজ বারংবার আবৃত্তি করতে লাগলাম। অর্থাৎ বিষ কমানোর যেই মন্ত্র, ওই মন্ত্রটা বারবার বারবার তারা পড়তে লাগলো। চতুর্দিকে বীর জমিয়া গেল এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছে, এখানে গুণী ব্যক্তি বুঝলে বোঝানো হচ্ছে যারা সাপ ধরাতে বা এক্সপার্ট বা সাপের বিষ কমাইতে যারা এক্সপার্ট, তাদেরকে বোঝানো হচ্ছে। সকলকে খবর দেওয়ার জন্য চতুর্দিকে লোক ছুটিল, বিলাসীর বাবাকে সংবাদ দেওয়ার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই। নেরাও কি করতেছে? মন্ত্র পড়তেছে, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবে চলিতে লাগলো। কিন্তু মিনিট 15-20 পরে, খেয়াল করো, মিনিট 15-20 পরে অর্থাৎ 15-20 মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল। তখন বিলাসী মাটির উপরে একবার আচার খাইয়া পড়লো। অর্থাৎ দেখবা কেউ যখন অনেক বেশি অসুস্থ হয়ে যায়, বমি করে দেয়, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। একেবারে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা কোনো, সে যখন বমি করে দেয় তখন তার মানে সে মারা যাওয়ার আশঙ্কা অনেক বেশি। তো বিলাসী বুঝে ফেললো যে মৃত্যুঞ্জয় বাঁচবে না। আমিও বুঝিলাম বিষ হরির দোহাই বুঝিয়ে আর খাটে না। অর্থাৎ মন্ত্র পড়তেছে কিন্তু মন্ত্র আসলে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। তো বিলাসীর মতে সবার মতো তাদের কোন জিনিসের ভাবনা নেই। ক্রোশ দেড়েক দূরে কার বাড়িতে সাপ ধরিতে গিয়েছিল, মৃত্যুঞ্জয়কে কোন সাপ কামড় দেয়। মৃত্যুঞ্জয় শব্দের অর্থ হচ্ছে যে মৃত্যুকে জয় করেছে, কিন্তু আসলে মৃত্যুঞ্জয় তো মৃত্যুকে জয় করতে পারে নাই, অল্পতেই সে মারা যায়। তো দেখো, বিলাসীর মতে আমাদের কিসের ভাবনা নাই? উত্তর হচ্ছে আমাদের খাবারের ভাবনা নাই। খাবার, হ্যাঁ, আচ্ছা, উত্তর হচ্ছে গোয়ালার বাড়িতে। গোয়ালা মানে যারা গরু পালে। হ্যাঁ, এরপর হচ্ছে মৃত্যুঞ্জয়কে কোন সাপ কামড় দেয়? খরিশ গোখরা। খরিশ গোখরা। এই যে যেগুলো পড়াচ্ছি না, দেখবো যে জ্ঞানমূলক এমসিকিউতে এইগুলোই আসবে, এগুলোই আসবে। ওকে, আচ্ছা, এরপর দেখো, নিকটবর্তী আরো 2-4 জন উস্তাদ আসিয়া পড়েছে। আমরা কখনো একসঙ্গে কখনো বা আলাদাভাবে 33 কোটি দেবদেবীর দোহাই পড়তে লাগলাম। এখান থেকে এই এমসিকিউটা পরীক্ষাতে আসে যে কত কোটি দেবদেবীর দোহাই পড়তে লাগলো। এটা ইউনিভার্সিটিতে আসছে বেশ কয়েকবার। উত্তর হচ্ছে 33 কোটি। 33 কোটি দেবদেবী। দেখো, খুব হেলাফেলা করতেছো না এখন? একটা সময় গিয়ে আসলে বুঝবা যে এই যে ক্লাসগুলো হচ্ছে, দেখো প্রত্যেকটা এরকম আসলে বুঝায় না, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝায় না। হ্যাঁ, প্রত্যেকটা লাইন বাই লাইন ওরকম করছে, এই গদ্যগুলো ধরে ধরে পড়ায় না, কিন্তু আমি পড়াচ্ছি। এই যে দেখো, একেবারে একটা ইনফরমেশন যেটা তোমাদের মিস হওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি। এখন ভালো করে না পড়লে এখন তো রেজাল্ট তো খারাপ করবাই। এবং একই সাথে কি করবা বাবা, ওই যে যখন ভার্সিটি অ্যাডমিশন হবে তখন ওই যে 3 মাস 4 মাসের যে জার্নিটা হবে, ওটা তখন এটা কভার করতে পারবা না। আর অ্যাডমিশনে কিন্তু আমরা কিন্তু লাইন বাই লাইন পড়াই না, ওই সময়টা থাকে না। একাডেমিকে এখন যেমন এই যে একটা গল্প লাইন বাই লাইন পড়াচ্ছি, অ্যাডমিশনেও ওইটা পড়াইতে পারবো না, ওইটা লাইন বাই লাইন পড়াবো না, ওই সময়টাও থাকে না। ওকে, সো যা করার এখনই করতে হবে। এসএসসি পরীক্ষার আগেই বেসিক স্ট্রং করতে হবে, যা পড়ার এসএসসি পরীক্ষার আগেই পড়তে হবে। অ্যাডমিশনে গিয়ে জাস্ট ওই পড়াটা রিভিশন টাইপের পড়া হবে। তখন অনেক বেশি পড়ে উল্টে ফেলাইবো, এই সময়টা আসলে থাকবে না, তখন খালি রিভিশনের উপরে থাকতে হবে। কথা বুঝাইতে পারছি? তো যেন সময়গুলোকে কাজে লাগাও, হেলাফেলা করো না।
আচ্ছা, কিন্তু বিষ দোহাই মানিল না, রোগীর অবস্থা ক্রমেই মন্দ হতে লাগিল। যখন দেখা গেল যে ভালো কোথায় হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়া, ওঝা মানে হচ্ছে যারা সাপ ধরে মন্ত্রসিদ্ধ যারা করে আর কি, তারা বিষকে এমনই অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো যে বিষের কান থাকিলে সে তো মৃত্যুঞ্জয়, তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়ে পালাইতো। তো বলতে যে এবার যখন কোনো উপায় পাচ্ছে না, তখন তারা কি করলো, যেই বিষ আছে ওই বিষকে, যেই বিষটা মৃত্যুঞ্জয়কে ধরছে সাপের বিষ, ওই সাপের বিষটাকে তারা শ্রাব্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এটা একটা কুসংস্কার যে বিষকে একেবারে মানে দুনিয়ার যত নিকৃষ্ট গালি আছে বিষকে, তো এইটা গালি তো মানে দিতে পারতেছি না, তো ওইরকম গালি বিষকে দেওয়া শুরু করলো, যাতে বিষের যদি কান থাকতো তাহলে বিষ বলতেছে বিষ দেশ ছেড়ে পালাইতো। কিন্তু কিছুতেই কিছু হলো না। আরো আধা ঘন্টা ধস্তাধস্তির পরে রুগী তার বাপ মায়ের দেওয়া নাম মৃত্যুঞ্জয় নামটা মিথ্যা প্রতিপন্ন হলো। তাহলে আমার মৃত্যুঞ্জয়ের নাম মিথ্যা প্রতিপন্ন হলো কি? মৃত্যুঞ্জয়ের নাম হচ্ছে যে মৃত্যুকে জয় করে, তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। তার মানে তার বাপ মা তাকে নাম রাখছে যে মৃত্যুকে জয় করবে, কিন্তু সে আসলে মৃত্যুর কাছে পরাজিত হয়ে গেল। তার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সঙ্গ করিল, অর্থাৎ সে মারা গেল। বিলাসী তার স্বামীর কথা মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হয়ে গেল। যাক, তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না, কেবল এতটুকু বলিয়াই শেষ করিব। সে 7 দিনের বেশি বাঁচিয়ে থাকাটা সইতে পারল না। এই 7 দিনের বেশি বেঁচে থাকতে, এটা অনেকবার ভার্সিটিতে কোশ্চেন আসছে, বোর্ডে কোশ্চেন আসছে যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে কতদিন। আমি যখন পড়াই তখন আমি কিন্তু বলে দিই যে এটা মানে আমাদের কন্টেন্টগুলো অনেক 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 হাই লেভেলের কন্টেন্ট। এই যে তোমাদেরকে পাওয়ার প্লেতে যেগুলো পড়াচ্ছি না, অনেক অনেক ভালো কন্টেন্ট। মানে তুমি চিন্তা করতে পারো, প্রত্যেকটা জিনিস তোমাকে বলে দিচ্ছি যে এটা ভার্সিটিতে আসছে, এটা ভার্সিটি, তুমি একটা আইডিয়া পাচ্ছ। প্রত্যেকটা জিনিস পরে তোমাদেরকে এমসিকিউ সলভ করে দিই, বোর্ডের কোশ্চেন সলভ করে দিই, তোমাদেরকে হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন সলভ করে দিই, প্রত্যেকটা লাইন ধরে পড়ায়। কিন্তু মানে এই কথাগুলো বলার এইটার জন্য না যে নিজেকে তোমাদের সামনে অনেক বড় করার জন্য, এটা বলতেছে এই জন্য যে তোমরা যাতে একটু, আমরা তোমাদের প্রতি যে আসলে যে ডেডিকেশনটা দিচ্ছি ওটা যাতে তোমরা যাতে কাজে লাগাইতে পারো, তোমরা যাতে সেটা যাতে বুঝতে পারো। তো 7 দিনের মাথায় সেও কি করলো, বিলাসীও মারা গেল। আমাকে শুধু একদিন বলিল, ঠাকুর আমার মাথায় দিব্যি, মানে দিব্যি মানে হচ্ছে শপথ রইল, এসব তুমি একেবারে কখনো করো না, অর্থাৎ এই সাপটা তুমি আর ধরো না। অর্থাৎ মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে বিলাসীও আসলে আর বেশি দিন বেঁচে থাকতে পারলো না। সেও একটা সময় গিয়ে আসলে সে মারা গেল, এবং 7 দিনের বেশি সে আসলে বেঁচে থাকতে পারলো না, সেও মারা গেল স্বামীর শোকে, এবং সেও বিষ খেয়ে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। আমার মাধুলী কবস্থ মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল শুধু বিষ হরির আজ্ঞা, অর্থাৎ ওই যে আমরা জানি যে মৃত্যুঞ্জয় ন্যাড়ার মাধুলীটা মৃত্যুঞ্জয়ের হাতে বেঁধে দিছে, ওইটা ওই ন্যাড়ার মাধুলীটা মৃত্যুঞ্জয়ের হাতে করে ওটা কবরে গেছে। এটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, ডি ইউনিটে 2019 সেশনে প্রশ্ন আসছে যে সরি 2021 সেশনে প্রশ্ন আসছে যে মৃত্যুঞ্জয়ের মাধুলীটা কোথায় গেছে? উত্তর হচ্ছে কবরে চলে গেছে। মানে মৃত্যুঞ্জয়ের সাথে ন্যাড়ার মাধুলীটা মৃত্যুঞ্জয়ের সাথে কবরে চলে গেছে। কিন্তু যে আজ্ঞা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা না হয়, অর্থাৎ সাপের আজ্ঞা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা না। ম্যাজিস্ট্রেট যদি আদেশ করে, ম্যাজিস্ট্রেটের আদেশ সেটাই হয়। ম্যাজিস্ট্রেট বলছে যে এখানে এই কাজ করা যাবে না, এটা বন্ধ। তো সাপের আজ্ঞা তো আসলে এরকম না, সাপের মন্ত্র ওরকম ম্যাজিস্ট্রেটের মন্ত্রের মতো কাজ করে না। সাপের বিষ যে বাঙালির বিষ নয় তা আমি বুঝিলাম, একদিন গিয়ে শুনি ঘরে তার বিষের অভাব নাই, বিলাসী আত্মহত্যা করে মরিয়াছে, শাস্ত্রমতে নিশ্চয়ই সে নরকে গিয়েছে। যেহেতু আত্মহত্যা করা মহাপাপ, এবং আত্মহত্যা যে করবে সকল ধর্ম অবলম্বনে যে সে নরকে যাবে, মানে জাহান্নামে যাবে। কিন্তু যেখানেই যাক, আমরা নিজের যখন যাইবার সময় আসিবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাব পাইয়া দাঁড়াইব না। হ্যাঁ, এই মাত্র বলিতে পারে। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারদিকে বলে বেড়াইতে লাগলো। ওই যে নেড়া যে খুড়া ছিল, এখন মৃত্যুঞ্জয় যে খুড়া ছিল, মৃত্যুঞ্জয় তো মারা গেছে, এখন এই যে নেড়া খুড়া সে কি করছে, একেবারে 16 আনা একেবারে পুরোপুরি বাগানে এবার সে দখলে নিয়েছে। এবং সে খালি দখল করে নাই, দখল করে সে বলতে লাগলো, সারা গ্রামে সে হেঁটে হেঁটে বলতে লাগলো যে ওর যদি না অপঘাতে মৃত্যু হয়, অপঘাত মানে হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, ওর যদি না অপঘাতে মৃত্যু হয় তবে কার হবে? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, অর্থাৎ একটা কেন, তুই বাবা 10টা বিয়ে কর। খুড়াইটা বলতেছে, তাতে তো তেমন কিছু আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো যে 10টা বিয়ে করলে মানুষ একটু খারাপই বলতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? মানে তুই তো মরলি, তুই ওই মেয়ের হাতে ভাত খেয়ে তুই মরতে গেলি কেন? নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেড করে গেল, অর্থাৎ তুই তো নিজে মরলি, আমারও মাথা তুই সমাজের কাছে নিচু করে গেলি। না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিন্ডি হচ্ছে ওই যে তোমার যে শ্রাদ্ধ অনুষ্ঠান যে ঢেলা থাকে শ্রাদ্ধ অনুষ্ঠানের, সেটা আর কি পিন্ডি। না হলো ভুজ্য উৎসুক হচ্ছে ওই যে আমরা সাধারণত ওই যে 4 দিনে খাওয়াই না মানুষজন মারা গেলে, এরকম আর কি, সেই শাস্ত্র মতো এরকম ভুজ্য উৎসুক, অর্থাৎ কোনো কিছুই হলো না, তুই তো মারা গেলি, মানুষজনরেও খাওয়াইলো না, কোনো কিছুই হলো না, পিণ্ডিও দিল না, কিছুই না,
গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগলো, তাহাতে আর সন্দেহ কি, অন্নপাপ বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অর্থাৎ সে তো বিলাসীর হাতে ভাত খেয়ে অন্ন পাপ করছে, এটার কি আর ক্ষমা আছে? দেখো 40 নম্বর কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কতদিন পর বিলাসী মারা যায়? খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। এরপর হচ্ছে অন্নপাপ বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে, উক্তিটি কার? খুব ভালো করে খেয়াল করে, এই যে কোশ্চেনগুলো তো প্যাচ লাগবে। এরপর হচ্ছে মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ার পর কত দেবদেবীর দোহাই পড়তে লাগলো? দেখো 3টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। বিলাসী কিভাবে মরছিল? বিষ খেয়ে। হ্যাঁ, ওকে, তাহলে দেখো মৃত্যুঞ্জয় মৃত্যুর কতদিন পর? উত্তর হচ্ছে 7 দিন পর। খালি ক্লাসগুলো করলেই অনেক ভালো রেজাল্ট করা যাবে, শুধু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলেই অনেক কিছু শেখা যাবে, যেটা গত 1.5 বছর 1 বছরও শিখে আসতে পারো না। অন্নপাপ বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? এখন এই কোশ্চেনের উত্তর কি হবে? এই কোশ্চেনের উত্তর অনেকেই ভুল করবা। এই যে দেখো, এটা কে বলতে লাগলো? এই যে গ্রামের লোক। ওকে, সে গ্রামের লোক এক বাক্যে বলতে লাগলো, সেটার উত্তর হচ্ছে গ্রামের লোক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার উত্তর কি বলতো? গ্রামের লোক। আচ্ছা, এরপর দেখো মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ার পর কত 33 কোটি দেবদেবী মনে আছে? বলো, 33 কোটি দেবদেবী পড়ছো না? এটা কিন্তু আমি কিন্তু দাগাই দিছি, একটু তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এই যে 33 কোটি, দেখছো? 33 কোটি। হ্যাঁ, ওকে। এরপর দেখো বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো, অর্থাৎ বিলাসী মারা গেল, এটা অনেকেই খুব হাসাহাসি করতেছে। হ্যাঁ, যে এ অপরাধ হয়তো উভয় করেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়া গাইতেলে জ্বলেই তো মানুষ, তবুও অত বড় দুঃসাহসের কাজ প্রবৃত্ত করিয়াছে, তাহাকে যে বস্তুটা সে কেউ একবার চোখে মেলিয়া দেখল না। অর্থাৎ মৃত্যুঞ্জয় যে ভালোবাসার টানে সে এত কিছু করলো, এটা আমাদের কারো চোখেই পড়লো না। আমার মনে হয় দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই। অর্থাৎ আমাদের দেশে একজন আরেকজনের মন জয় করে একজন আরেকজনকে বিবাহ করবে, এই নিয়মটা আসলে নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। অর্থাৎ যে প্রেম করে বিয়ে করলে, নিজের মতো করে বিয়ে করলে, এটা আসলে নিন্দার সামগ্রী, এটাকে মানুষ ভালো চোখে দেখে না। যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাতেই জীবনে একটিবার বহন করিতে হয় না, তাহাদের ভুল করিবার দুঃখ, ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুই বালাই নাই, যাহাদের প্রাচীর এবং বহুদর্শী বিজ্ঞ সমাজের সর্বপ্রকারের হাঙ্গামা হইতে, এখানে নেরা তার অন্যান্য কথাবার্তা বলছে, এখানে আসলে আর গল্পের তেমন কিছু নাই। বিলাসীকে যাহারা পরিহাস করেছিল তাহারা সাধু গৃহস্থ এবং সাধী গৃহিণী, অর্থাৎ বিলাসীকে নিয়ে যারা পরিহাস করছে তারা নিজেরা দাবি করে যে তারা খুব ভালো মানুষ, হ্যাঁ, ভালো পুরুষ, ভালো গৃহিণী, এটা তারা দাবি করে। অক্ষয় সতী লোক তাহার সবাই পাইবেন, তাও আমি জানি, কিন্তু সেই সাপুরে মেয়েটি যখন একটি নিপীড়িত সজ্জাগত লোককে তিল তিল করিয়া জয় করেছিল, তখনকার এই গৌরবের কণা মাত্র হয়তো আজই ইহাদের কেউ চোখে দেখেন নাই। অর্থাৎ এই যে তিল তিল করে একটা পুরুষকে সে যে সুস্থ করে নিছে একটা জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যে, এই জিনিসটা কারো চোখে নিশ্চয়ই কেউ দেখে নাই, নারা সেটা বলতেছে। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ, কিন্তু তাহার হৃদয় জয় করিবা, দখল করার আনন্দটা তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিকর নয়, অর্থাৎ সেটা তুচ্ছ নয়। মৃত্যুঞ্জয় তো তুচ্ছ মানুষ, কিন্তু একটা তুচ্ছ মানুষের মন জয় করা এটা কিন্তু মোটেই তুচ্ছ না। তুমি একটা মানুষকে তুচ্ছ মনে করতে হয়, রাস্তার একটা ভিখারি, তাকে তুমি তুচ্ছ মনে করতেছো, কিন্তু তুমি একটা রাস্তার ভিখারি তুমি মন জয় করতে পারবা না, তুমি কিন্তু চাইলে মন জয় করতে পারবে না, তার দুঃখ দুর্দশা চাইলে তুমি মোচন করে দিতে পারবে না। সো মৃত্যুঞ্জয় মানুষটা তুচ্ছ হতে পারে, কিন্তু তার যে হৃদয় জয় করেছে বিলাসী, এটা কিন্তু মোটেই তুচ্ছ নয়। তার বলছে এই বস্তুটাই আমাদের দেশের লোকের বুঝা ওঠা কঠিন। আমি বুদেব বাবু তিনি একজন দেখো বুদেব বাবু সম্পর্কে দেওয়া আছে, বুদেব মুখোপাধ্যায় 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম প্রতীকী, হিন্দু সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি কলম ধরেছে। তো এখানে বুদেব বাবুর কথা উল্লেখ আছে, পরীক্ষাতে মাঝে মধ্যেই প্রশ্ন আসে যে কার কথা এখানে উল্লেখ আছে, উত্তর হচ্ছে বুদেব বাবু। হ্যাঁ, পারিবারিক প্রবন্ধে দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না, করিলেও মুখের উপর কড়া জবাব দিয়ে তাহার বলিব এই হিন্দু সমাজে তাহাদের নির্ভুল বিধি ব্যবস্থার জোরে এই শতাব্দী অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি, প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকে থাকাই চরম সার্থকতা না, অর্থাৎ টিকে আছে এটাই সার্থকতা না, হ্যাঁ, বরং অতিকায় হস্তি, অতিকায় মানে হচ্ছে বড়, হস্তি মানে হচ্ছে হাতি, হস্তি মানে কি হাতি, অর্থাৎ বড় হাতি লোপ পেয়েছে। রাস্তাঘাটে বাইরে হলে কি এখন কি হাতি দেখতে পাও? হাতি কি দেখা যায় না, কিন্তু তেলাপোকা টিকে আছে। দেখো তোমার ঘরেও কিন্তু অনেক তেলাপোকা, তুমি তোমার ঘরে খোঁজ নাও, দেখবে যে 10-12টা তেলাপোকা পাবা, কিন্তু 10-12টা হাতি কি তুমি চাইলেই জোগাড় করতে পারবা? জোগাড় করতে গিয়ে তুমি 10-12টা হাতি কখনো একসাথে দেখতেই পাবা না। তো হাতি কিন্তু অনেক বিশাল দেহের অধিকারী, হাতি কিন্তু এখন নাই। তো বড় হইলেই যে খালি থাকবে এরকম না,
তেলাপোকা একটা ছোট প্রাণী, সেও কিন্তু টিকে আছে। এখানে এটাই বলছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দ গোপালটির মতো দিবারাত্রির চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে সে বেষ্টি থাকিবে, তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচিয়ে রাখার চেয়ে একবার আধবার কোল হইতে নামিয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেই প্রাশ্চিত্য করার মতো পাপ হয় না। তো এই হচ্ছে মূলত আমাদের গল্প। হোপফুলি বুঝতে পারছো। এইবার আসো আমরা একটু কিছু বোর্ডের কোশ্চেনগুলো দেখাই। তোমাদেরকে কনসেপ্ট তো পুরো গল্পটাই ভেঙে ভেঙে বুঝাইছি। অ্যান্ড এইবার আমরা একটুখানি কোশ্চেন সলভ করব। তার আগে আমি একটু সময় নিচ্ছি তোমাদের থেকে। আমরা প্রতিদিন আমাদের যে কবিতাটা আছে সেই কবিতাটাও পড়বো। তো একটু আমি সময় নিচ্ছি, আমি একটু স্লাইডটা নিয়ে আসি। যে স্লাইডটা, ওই স্লাইডটা একটু মিসিং আছে, আমি ওই পিসিতে নিয়ে আসি। তোমরা একটু 2টা মিনিট একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, তারপর আমরা প্রতিদিন কবিতা পড়বো। ওকে, সো থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। চলো আমরা একটু আমরা কোশ্চেনগুলো একটু সলভ করি। আমরা আসলে দেখি যে আমরা আসলে যা যা পড়ছি সেখান থেকে আসলে আমাদের পরীক্ষায় কী টাইপের কোশ্চেনগুলো আসছে। ওকে, চলো আমরা দেখি একেবারে রিসেন্ট কোশ্চেনগুলো সলভ করি। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে বিলাসীর আত্মহত্যার কারণ কোনটা? স্বামীর শোক, ভালোবাসাকে জীবন্ত রাখা, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। মানে কোন কারণে বিলাসী আসলে আত্মহত্যা করছে বলো তো? কি বলতে পারবা? ওকে, তাহলে উত্তর কি হবে বলো? দ্রুত কোশ্চেনগুলো সলভ করো। দেখছো এই যে 1টা মিনিট অনেকেই কিন্তু চলে গেছে। আমি জাস্ট স্লাইডটা আনতে গেছি। এখন দেখো, আমাদের কোর্সে স্টুডেন্ট প্রায় 10,000-এর মতো, কিন্তু ক্লাস করে কতজন? ক্লাস করে 300, মানে 350। বাংলা ক্লাসেই অনেক বেশি স্টুডেন্ট তুলনামূলক। তো এখন বিষয়টা হচ্ছে কি, আসলে তোমাদেরকে তো আসলে বলে বলে ক্লাস করানোর বিষয় না। অনলাইনে তোমরা যারা কোর্স কিনো না, 90% স্টুডেন্ট কোর্স কিনে খালি আবেগে, এবং একেবারে তোমার 99% স্টুডেন্ট যারা হচ্ছে তোমার কোর্সের সবগুলো, একেবারে যতগুলো ক্লাস হয় 99% স্টুডেন্ট যারা হচ্ছে কোর্সের সব ক্লাস করে না। এটা যেই কোনো কোর্সের একদম শুরু থেকে একদম 1 থেকে একদম 100 পর্যন্ত একদম সব ক্লাস স্টুডেন্টরা করে না, তোমরা করো না। তার মানে 80% স্টুডেন্ট অনলাইন কোর্স কিনা আবেগে, আর 99% স্টুডেন্ট হচ্ছে ফুল কোর্স দেখেই না। তার মানে বাকি প্রপারলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইটার সংখ্যা মাত্র 1% হবে, মাত্র 1%। 1000 জনের ভিতরে সর্বোচ্চ হয়তো 100 জন ফুল, একেবারে ফুল A to Z সব কিছু করে। তোমরা কথা মিলাই নিও, তোমাদের সাথে মিলাই নিও।
তো যাই হোক, এটার উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3। আচ্ছা, এইটার উত্তর একটু বলি। দেখো, বিলাসী মৃত্যুবরণ করছে, হ্যাঁ, স্বামীর শোক সে সহ্য করতে পারে না, এটা একটা। এখন সে মানে মরে গেলে যে ভালোবাসা জীবিত থাকবে এরকম তো না, তার মানে এটা তো হইতেই পারে না। নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, হ্যাঁ, সমাজের মানুষজন তাকে নিন্দা করতেছে, সে সমাজ ব্যবস্থার কারণেই তো সে মূলত এই জায়গায় আসছে, না হলে মৃত্যুঞ্জয় কি সাপুরে হওয়া লাগতো? তাকে তো সমাজ থেকে বের করে দিছে, তার মানে হ্যাঁ, এটাও ঠিক। সো এইটার উত্তর হচ্ছে 1 এবং 3, তার মানে উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপর দেখো রাজশাহী বোর্ড 2024 আসে, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? তাহলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরপর হচ্ছে ফোর্থ ক্লাস। বলো তো কোন ক্লাসে পড়তো? কোন ক্লাসে পড়তো বলো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? তাহলে এইটার উত্তর কি হবে? এটা উত্তর থার্ড ক্লাসে পড়তো, এটা আমরা প্রথম ক্লাসে পড়ছি। বিলাসী গল্পের সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ, প্রভেদ, পরশ্রীকাতরতা, নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা। বলতো কি হবে? এই কোশ্চেনটা সলভ করো দ্রুত। আচ্ছা, তাহলে এইটার উত্তর হচ্ছে জাতিভেদ প্রথা। এটাই তো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, তাই না? আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় এক জাতের, বিলাসী একটু নিচু জাতের, এইটা নিয়েই তো মূল ঘটনার আবির্ভাব। চট্টগ্রাম বোর্ড 2024, এখানে বলছে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষু হাসানকে রক্ত দেয় জেলেপল্লীর হরিশঙ্কর। অর্থাৎ হরিশঙ্কর নামে জেলেপল্লীতে থাকে সে, জেলে মানে যারা মাছ ধরে। এই হরিশঙ্কর সে যখন এই দুর্ঘটনায় যখন এই যে হাসান যখন আহত হয়, তখন হাসানকে হচ্ছে হরিশঙ্কর রক্ত দেয়। হাসানের বাবা এতে রেগে যান, এটা কিছু হইলেও ভাই, হাসানের বাবা বাপের রক্ত দিছে, হাসানের বাবা রেগে যান। রেগে যায় কি লেগা? যে একটা জেলের রক্ত তুই, মানে বাংলা সিনেমার মতো অবস্থা হয়ে গেছে আর কি, একটা জেলের রক্ত তুই কেন নিছিস? তুই মরে যেতি। এরপর আমরা দেখি উদ্দীপক হরিশঙ্কর বিলাসী গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তাহলে হরিশঙ্কর ডেফিনেটলি বিলাসীর প্রতিনিধিত্ব করে। কেন আগে বুঝো, ওই যে ওখানে হরিশঙ্কর রক্ত দিছে আর এখানে মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে তুলছে কে? বিলাসী। ওকে, আচ্ছা, এরপর দেখো উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ ব্যবস্থার প্রতিফলিত হয়েছে? রক্ষণশীলতা, কুসংস্কার, শ্রেণী বৈষম্য, জাতিভেদ। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হচ্ছে জাতিভেদ। জাতিভেদ। আচ্ছা, এরপর দেখো বরিশাল বোর্ড 2024, আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা, এ কেমন কথা? এটা কেমন কথা? এটা কি বেদনার কথা? এটা কি হাসিয়া উড়াইবার কথা? এটা কি বলিয়া বেড়ানোর কথা? আনন্দের কথা? বলো তো। তন্ময়, এক গ্লাস পানি দিত। ওকে, তাহলে এটা কেমন কথা বলো? এটা কেমন কথা? উত্তর হচ্ছে এটা হাসিয়া উড়াইবার কথা। ওকে, গুড, এটা আমরা পড়লাম না? আচ্ছা, দিনাজপুর বোর্ড 2023, বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? খেয়াল করো, বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? বিষহরি, ন্যাড়া, বিষহরি, ন্যাড়া, জ্ঞাতিখুড়া, বুড়ো মালো। ঠিক আছে, তানভীর ভাই আমাদের বেশি সময় বসিয়ে রাখে না। আমি আসলে মানে থাকে না, আমি আসলে অনেক বড় ক্লাস, এটার আসলে পার্সোনালি আমি এটার পক্ষপাতী না। মানে আমি চাই, যেমন আমি চাইলে বিলাসী গল্প এক ক্লাসে পড়াই দিতে পারতাম, এক ক্লাসে পড়াইলে হয়তো আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো, তাই না? বাট আমার কথা হচ্ছে আমি 2টা ক্লাসে আমি আস্তে আস্তে পড়াই, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াই। এখন ধরো বড় ক্লাসে একটা প্রবলেম আছে, সে ধরো আমি যদি বিলাসী গল্পটা এক ক্লাসে যদি পড়াইতে যাই, তখন হবে কি, আমি ধরো প্রথম 1 ঘন্টা খুব এফোর্ট দিয়ে পড়াইতে পারবো, কিন্তু পরের 1 ঘন্টা ওই এফোর্টটা আসলে থাকে না। এটা সবার ক্ষেত্রেই হয়, কিন্তু ছোট ক্লাসে সব সমস্যা হয় না কেন? কারণ ছোট ক্লাসের টাইম অল্প, যতক্ষণ থাকি ততক্ষণ আসলে আমি ফুল এফোর্টটা দিতে পারি। আর আমি অনেক বেশি মানে পড়াইতে গিয়ে অনেক বেশি এই গেজাই না যে এইটার এত 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 কাহিনী টাহিনী করি না, একদম যেটা কাট টু কাট যেটা পরীক্ষা আসবে ওটাই পড়াই, হাবি যাবি হ্যান ত্যান এই সেই ভং চং করে এত রং তামাশা করি না, একদম কাট টু কাট যেটা পড়াই ওটাই পরীক্ষা আসবে, যা পড়াই ওটাই এনাফ, যেটা দরকার অতটুকুই, যেটা হইলে A+ পাবা, যেটা হইলে ভালো রেজাল্ট করতে পারবো অতটুকুই, একদম মানে কাট টু কাট পড়াশোনা, এর বেশি আসলে আমি পারি না। ঠিক আছে, বড় ক্লাসের পক্ষপাতিত্ব আমি না, আমি কখনো বড় ক্লাস নিও না। এবং এই যে এইচএসসি পরীক্ষার আগে যে ম্যারাথন ক্লাসগুলো হয় এগুলো আমি খুব ছোট ছোট করে নিই। আমার মনে হয় যে ম্যারাথন ক্লাস একটা 2 ঘন্টার একটা সর্বোচ্চ একটা ক্লাস নেই, 2 ঘন্টার ক্লাস থেকে 100 নাম্বার দ্বিতীয় পত্রে একদম হুবহু কমন চলে আসে। তোমরাও এইচএসসি পরীক্ষার আগে যখন করবা তখন সামারি ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবা হুবহু কমন চলে আসবে।
তো যাই হোক, আর বড় ক্লাসে আসলে মনোযোগ ধরে রাখা যায় না, এটা অনেকের ক্ষেত্রে ব্যতিক্রম হইতে পারে, বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি এটা কখনো করি না। হ্যাঁ, ঠিক আছে। আর তাছাড়া অন্য আরেকজন যে জিনিসটা পড়াইতে তোমার 40 মিনিট যেটা বুঝাইবে, আমি ওটা খুব সহজেই খুব ইজি ওইটা আমি এটা 15 থেকে 20 মিনিটে তোমার এর থেকে ভালো করে বুঝে দিতে পারবো, এই কনফিডেন্স আমার আছে। তো ছোটোবেলা থেকে আমার মধ্যে একটা গুণ আছে, যেটা আমি মনে করি যে আমি একটা জিনিস হয়তো কম বুঝি, মানে ছাত্র হিসাবে হয়তো আমি খুব বেশি মেধাবী না, কিন্তু আমি অনেক ভালো বুঝাইতে পারি, মানে স্টুডেন্টদেরকে খুব ভালো করে বুঝাইতে পারি। এটা আমি যখন মানে ছোটো থেকে এটা আমি খেয়াল করতাম। আমার ক্লাসে অনেক অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, ওরা হচ্ছে মানে আরেকজনরা একটা জিনিস বুঝাই দিবে, কিন্তু ওরা এটা পারতো না। আমি জিনিসটা ওদের থেকে অনেক কম বুঝি, কিন্তু আমি আরেকজনরা এটা খুব ভালো করে বুঝে দিতে পারতেছি। তো ছোটোবেলা থেকে এটা আমার মনে হয় যে আমার একটা গুণ আছে, জানি না যে আসলে কতটুকু ভালো বুঝায়, বাট আমার কাছে মনে হয় আর কি। তাহলে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় চিকিৎসা করতো, তো চিকিৎসা করতো, সেবা করতো, এটা কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে ক্লিয়ার করছি। সেবা করতো বিলাসী, আর চিকিৎসা করতো বুড়ো মালো। বুঝিলাম পৌঁছে দিতে হবে না, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটির নেড়া যে মনোভাব প্রকাশ পেয়েছে, ভীরুতা, সাহসিকতা, আত্মসম্মান, এটা হচ্ছে ভীরুতা, মানে এটা হচ্ছে আলোটা দাও নেড়ার যে কোন মনোভাব প্রকাশ পেয়েছে, এটা আসলে আত্মসম্মান হওয়ার কথা। মানে এটা হচ্ছে যে মানে পৌঁছে দিতে হবে না, হ্যাঁ সে ভয় পাইছে এটাতে, মানে এই উক্তিটা আসলে তার আত্মসম্মানকে প্রকাশ করে, যে আমি আলোটা দাও, আমাকে পৌঁছে দিতে হবে না, পৌঁছে দিলে তো এটা আত্মসম্মান চলে যাবে, এটা আর কি। আচ্ছা, এরপর দেখো, ইহা আর একটি শক্তি। এটা কোন শক্তি? এটা হচ্ছে তোমার ভালোবাসার শক্তি। আমরা এটা স্লাইডে আমাদের ছিল ডিরেক্ট। রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। এখানে কোন খাবারের কথা বলা হচ্ছে? লুচি, অন্ন, রুটি, সন্দেশ। তাহলে বলো তো এটা কি হবে? বলো তো এটা কি হবে? এটা হচ্ছে রুটি। রুটি, হ্যাঁ এটা হচ্ছে রুটি। ওকে ওকে, আচ্ছা বুঝে দিতে পারছি আমি, ফাইন। আচ্ছা, এরপর দেখো, বিলাসী গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিলাসী ভারতবর্ষ, ব ভ মনে রাখবা, ব ভ, হ্যাঁ কোন পত্রিকায় প্রকাশিত? এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন মাসি পিসি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো তো? মাসি পিসি হচ্ছে তোমার পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। পূর্বাশা। বিলাসী হচ্ছে ভারতী পত্রিকা। অপরিচিতা কি? অপরিচিতা এটা হচ্ছে সবুজ পত্র পত্রিকায়। এগুলো মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? প্রেম নিষ্ঠার প্রতীক, বিনয়ের প্রতীক, কোনটার? সাহসিকতার প্রতীক। তার মানে বুঝতে পারতেছো, এটার উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপর দেখো, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা, এটা লেখক পরিচিতি থেকে আসছে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমন সুনাম। সুনাম কথাটি কোন অর্থে? এটা ওই যে তোমাদেরকে বলছি যে সুনাম মানে কি, একটু খোঁচা দিয়ে বলছে, সুনাম বলতে দুর্নাম, ঠিক আছে? ওকে, তাহলে বুঝতে পারছো? বলো তো, বিলাসী গল্পটা পারবা না? সহজ জিনিস। এবার আসা, আমরা ছোট্ট একটা কবিতা পড়বো, আমাদের পাঠ্য বইতে সবচেয়ে ছোট কবিতা। এই কবিতাটা আমরা আজকে পড়ার জন্য চেষ্টা করব। ওকে, ভেরি গুড। তো বলো তো, বিলাসী গল্প কি বুঝতে পারছো? ভাইয়া যেভাবে তোমাদেরকে পড়াইছি, একদম লাইন বাই লাইন পড়াইছি, বলো তো এরপর মানে পারবা না, এটা কি হইতে পারে? কি রে, হাতে চামড়া উঠতেছে কেন হঠাৎ করে? দেখছো, তোমাদেরকে পড়াইতে পড়াইতে হাতের চামড়া পর্যন্ত তুলে ফেলছি, ঠিক আছে? ওকে, বুঝছো? পারবা না? না পারলে নিজের কপাল নিজে খাইছোস, আর কিছু করার নাই। খুব ভালো করে পড়াই দিয়েছি, ভালো করে পড়িস, হ্যাঁ? তো চলো আমরা একটু দেখি প্রতিদান কবিতা। এখানে অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, আমরা আসলে পড়বো, হ্যাঁ? আগে তোমাদেরকে একটু বুঝাই যে প্রতিদান মানে কি। ধরো তোমার কে একজন থাপ্পড় দিছে, তুমি কি করবা? তো কে একজন তোমার থাপ্পড় দিছে, তুমি কি করবা? কেউ একজন তোমার থাপ্পড় দিছে, তুমি কি করবা? মানে কেউ একজন ধরো তোমার থাপ্পড় দিছে, তুমি কি করবা? তুমি তার কি উল্টে থাপ্পড় মারবা নাকি? তো আমাদের লেখক বলতেছেন যে আসলে কেউ যদি আমাকে যদি থাপ্পড় দেয়, তাহলে আচ্ছা বলো তো, বন্দি পাঠশালার স্টুডিও থেকে আমার স্টুডিও, আমি যেখান থেকে ক্লাস নিই, এটা লাইটিং বা ক্লাস কোয়ালিটি ভালো না? কি মনে হয়, ভালো? মানে বন্দি পাঠশালাটা ভালো না আমারটা ভালো? কি মনে হয়, কোনটা বলো তো?
ভাই যদি ক্লিয়ার যদি আগেও করছিলাম বাংলা বাজে, তাহলে তো হয়েছে, বাংলা বাজে ক্লাস করছে আবার পাওয়ার প্লেতে করতেছে, এই প্লাস ঠেকাই কে? তো তোমরা কি করবা? তোমরা স্বাভাবিক যে মায়ের বদলে মায়ের, কিন্তু এই যে দেখছো আমি তারা চুমু দিব, আনিক শর্মা, আমি তারা চুমু দিব, দেখছো সে চুমু দিবে। আমি কি বলছি যে ছেলে না মেয়ে? মেয়ে হইলে বুঝলাম যে চুমু দিলা, ছেলে হইলে তো তোমার সমস্যা আছে। আচ্ছা, একজন বলছে লাথি দিব। তা অনেকে অনেক কিছু করবা। এই যে দেখো, কেউ একজন কারো কাছ থেকে আমরা কষ্ট পাইলে বিনিময় তাকে ক্ষমা করে দেওয়া, বিনিময় তাকে ক্ষমা করে দেওয়া, এইটা হচ্ছে সবচাইতে ভালো, সবচাইতে বেস্ট, উত্তম পন্থা, বুঝছো? তো এইটা হচ্ছে যে প্রতিদান বলতে বোঝানো হয় যে কেউ একজন, প্রতিদান মানে তো বুঝো, কেউ একজন আমাকে কোনো জিনিস দিলে তার বিনিময়ে আমি আসলে তাকে কি দিচ্ছি, এটা হচ্ছে প্রতিদান। তো লেখক এখানে আসলে প্রতিদান বলতে যেটা বুঝাতে চান সেটা হচ্ছে, প্রতিদান বলতে যেটা বুঝাতে চান সেটা হচ্ছে কি, যে কেউ যদি তোমাকে যদি কষ্ট দেয়, বিনিময় তুমি তাকে ক্ষমা করে দিবা, ক্ষমা করে দিবা। এইটা লেখক, ক্ষমা অনেক বড় একটা মহৎ গুণ, এটা আসলে সবাই পারে না, অনেক বড় একটা মহৎ গুণ, এটা সবাই পারে না। একটা মানুষ আম্মুর পাশে বসে বাংলা ক্লাস করবা না কেন? অবশ্যই করবা, এটা বলার কি আছে? আন্টিকে পাশে বসায় ক্লাস করবা, আন্টিও আমার ক্লাস করবে, তুমি আমার ক্লাস করবে, এটা তো ভালো, তাই না? আন্টি আমাকে দেখলো, তুমি আমাকে দেখলা, আন্টিও কিছু জিনিস শিখলো, তুমিও কিছু জিনিস শিখলে, এটা তো ভালো। যারা এরকম আন্টিকে নিয়ে অবশ্যই ক্লাস করবে। আন্টি প্লিজ, আপনি যখনই আমার ক্লাস থাকে আপনি বসে যাবেন, আপনি ক্লাস করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে আন্টি? আমি ছেলে হিসেবে অনেক ভালো আন্টি, এবং আমি অনেক ভালো পড়াই আন্টি, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমার কাছে, বুঝছেন আন্টি? আপনার মেয়ে খুবই নিশ্চিন্তে থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমি দায়িত্ব নিয়ে পড়াই। তো যেখানে ছিলাম, তো ক্ষমা অনেক বড় মহৎ গুণ। তুমি একটা মানুষকে যদি ক্ষমা না করো, কে একজন তোমার যে কোনো কারণে তোমাকে কষ্ট দিল, তোমাকে দুঃখ দিল, তুমি তাকে ক্ষমা করলে না, ফলে যেটা হলো, যখনই তার সাথে তোমার সাথে দেখা হবে তুমি দেখবা যে মানে তোমার ভিতরে একটা জেদ কাজ করবে, একটা খারাপ লাগা কাজ করবে। কোনো মানুষকে ক্ষমা না করলে সব সময় এইটার মধ্যে তুমি একটা মানে তুমি মানসিক শান্তি পাবা না। তার সে তোমাকে অপমান করছে, সে তোমাকে কষ্ট দিছে, এইটা বারবার বারবার তোমাকে অনেক বেশি ভাবাবে, বারবার বারবার অনেক বেশি ভাবাবে। কিন্তু যখন তুমি তাকে ক্ষমা করে দিবা, তখন দেখবা যে ওই জিনিসটা তোমার মাথায় বারবার আসতেছে না এবং তোমার আর কষ্ট হচ্ছে না। সো নিজের ভালোর জন্য হলেও অন্যকে ক্ষমা করে দেওয়াটা, এটা হচ্ছে সবচাইতে ভালো উপায়। তো এই জন্য ইসলামে বলা হয় ক্ষমা একটি মহৎ গুণ, এই গুণ আসলে সবার নাই। এই জন্য ক্ষমা করার যে মন মানসিকতা, এটা আসলে প্রতিদান কবিতাতে লেখক আসলে বোঝাতে চেয়েছেন, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো এইবার চলো আমরা কবিতাটা পড়ি। আমারে ঘর ভাঙিয়েছে জেবা, জেবা মানে যে, ঠিক আছে? তো লেখক বলছে যে আমার ঘর ভেঙে দিয়েছে, আমি বাঁধি তার ঘর, আমি তার ঘর বেঁধে দিই। এখন কেউ যদি তোমার ঘর ভেঙে দেয়, তুমি কি করবা? তুমি বিনিময় গিয়ে তার ঘর আবার ভেঙে দিবা না? কিন্তু লেখক বলছে না, কেউ যদি আমার ঘর ভেঙে দেয়, আমি তার ঘর ভাঙবো না, আমি তার ঘর তৈরি করে দিব। আমি তার ঘর কি করব? আমি তার ঘর তৈরি করে দিব। আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ যে আমাকে পর করে দিয়েছে। কেউ যদি তোমাকে যদি পর করে দেয়, দূরে সরাই দেয়, তো লেখক বলেন যে আমি তাকে আপন করার জন্য আমি তাকে কেঁদে কেঁদে বেড়াই। তোমরা বুঝতে পারতেছো যে কেউ যদি আমার ঘর ভেঙে দেয়, আমি তার ঘর তৈরি করে দিই। কেউ যদি আমাকে পর করে দেয়, আমি তাকে আপন করার জন্য কেঁদে কেঁদে বেড়াই। এখন এইখানে কথা আছে, এটা সবার কথা বলে নাই। এক মাইয়া তোমারে ছেঁকা দিয়ে চলে গেছে, তোমার পর করে দিছে, তুমি তারা আপন করার জন্য কেঁদে কেঁদে বেড়াইতেছো, এইটা সেই কথা না। এটা কিন্তু প্রেমের কবিতা না, আগেই বলছে এটা কিন্তু প্রেমের কবিতা না। তো বাস্তবিক জীবনে এটা প্রেমের সাথে মিলেলে কিন্তু তখন কিন্তু ঝামেলা। যে তোমার পর করছে, পর করে আরেকজনের লগে সংসার করতেছে, তা তোমার মন থেকে তার জন্য সমস্ত ভালোবাসা কি করতে হবে? উঠাই ফেলতে হবে, ঘৃণার জন্ম দিতে হবে, ঘৃণা তৈরি করতে হবে। তো এটা প্রেমের কবিতা না, এটা প্রেমের সাথে আবার মিলাইতে যায়। তাহলে কবিকে যে পর করেছে, আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মোরে করেছে পর, যে পর করেছে, কবিতাকে কি করছে? আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছে।
যে মোর করিল পথের বিভাগী। পথের বিভাগী মানে হচ্ছে একেবারে যে নিঃস্ব করলো, ওই যে আমরা বলি না যে পথে বসাই দিছে, তো যে কবিকে একেবারে নিঃস্ব করছে, কবি তার জন্য কি করেন, পথে পথে আমি ফিরি তার লাগে, আমি তার জন্য পথে পথে ফিরি, কোথায় তাকে পাবো, তাকে আপন করে নিব। দিগল রজনী, দিগল শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ, দিগল শব্দের অর্থ কি দীর্ঘ, আর রজনী মানে হচ্ছে রাত, অর্থাৎ দীর্ঘ রাত। দিগল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর, আমি তার জন্য রাত জেগে থাকি। এখন এই যে প্রেমের ক্ষেত্রে মিলাবে না যে আমার ছেঁকা দিয়ে চলে গেছে, আমি তার জন্য রাত জেগে আমার শরীর স্বাস্থ্য পড়াশোনা সব চাঙ্গে উঠাই দিছি, এইটা না। তো কেউ যদি কবিকে যদি কষ্ট দেয়, কবিকে যদি দুঃখ দেয়, কবির যদি ক্ষতি করে, কবি তার জন্য রাত জাগে, রাত জেগে জেগে তার জন্য চিন্তা করে কিভাবে তাকে আপন করা যায়, কিভাবে তার সাথে আবার মিলে যাওয়া যায়। কবি গভীর রাত জেগে তার কোনো কষ্ট দুঃখ থাকলে কবি সেটা নিয়ে চিন্তা করে। আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর, পরবর্তীতে এই লাইনটা আবার রিপিট হয়েছে যে আমার ঘর যে ভেঙেছে আমার। আমার কাছে মনে হয় যে এই কবিতাটা আমার জন্যই লিখছে, মানে এই কবিতাটা মনে হচ্ছে যে আমি লিখছি, হয়তো মানে জসীমউদ্দিন না লিখলে হয়তো এটা আমি লিখে ফেলতাম, কবিতাটা হয়তো আমি লিখে ফেলতাম, লিখে ফেলেছে আর কি আমার আগে, বাট এটা পুরো আমার মানে মন মানসিকতা, আমার মেন্টালিটিকে এটা প্রেজেন্ট করতেছে কবিতাটা। বললাম না যে কবি যদি এটা যদি না লিখতো তাহলে নিশ্চিত থাকে এটা আমি লিখে ফেলতাম, এটা এই কবিতা আগে লিখে ফেলছে, আমি লিখতে গিয়ে দেখি যে লিখে ফেলছে আগে, এই জন্য আমি তো আর লিখতে পারি না, তাই না, তো লিখে ফেলছে আর কি আগে। তাহলে বুঝতে পারছো? এরপর দেখো, আমারে কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাদী, যে আমার কুল ভেঙে দিয়েছে। কুল মানে কি কিনারা, কুল মানে কি কিনারা, ওকে। তো সাধারণত আমরা কি নদীর কিনারা থাকে, তো নদীর যদি কিনারা ভেঙে যায় তাহলে কি নদী মানুষজন কি হয়ে যায়, একেবারে নিঃস্ব হয়ে যায় না। তো বলছে যে আমারে কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি, যে আমার কুল ভেঙে দিয়েছে আমি তার কুল ঘরে দিই। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, আঘাত হানিয়া মানে হচ্ছে আঘাত দিয়ে, অর্থাৎ যে আমার বুকে আঘাত দিয়ে গেছে, যে আমার বুকে আঘাত দিয়ে গেছে, যে আমাকে কষ্ট দিয়ে গেছে, তার লাগে আমি কাঁদি। তাহলে যে আমার বুকে কষ্ট দিয়ে গেছে, আঘাত দিয়ে গেছে, আমি তার জন্য কি করতেছি, কান্না করতেছি, আমি তার জন্য কান্না করি। যে মোর দিয়েছে বিষে ভরা বান, বান শব্দের অর্থ হচ্ছে তীর, বান শব্দের অর্থ কি তীর, অর্থাৎ যে আমাকে বিষযুক্ত তীর নিক্ষেপ করেছে, যে আমাকে বিষযুক্ত তীর নিক্ষেপ করেছে, আমি দিই তারে বুক ভরা গান, আমি তাকে বুক ভরা গান উপহার দিই। তাহলে যে কবিকে বিষে ভরা বান দেয়, মানে বিষে ভরা তীর নিক্ষেপ করে, কবি তাকে দেয় বুক ভরা গান। এই গান ভালোবাসার প্রতীক, তাই না? ভালোবাসার মানুষ একজন আরেকজনকে গান শোনায় না, কদম তলাতে বসে গাছতলে বসে গান শোনায় না। তো এইটা হচ্ছে যে আমাকে তীর দেয়, যে আমাকে কষ্ট দেয়, আমি তাকে কি করি, আমি তাকে গান দিই, ঠিক আছে, আমি তাকে বুক ভরা গান উপহার দিই। অর্থাৎ বুক ভরা গান দ্বারা বোঝানো হচ্ছে একেবারে হৃদয়ের সবচেয়ে ভালো উৎকৃষ্ট যে গানটা, আমি তাকে সেটা শুনাই। ভালোবাসার মানুষকে কেউ যদি গান শোনায় তাহলে কি হাবিজাবি গান শোনাবে না, যেটা যেই গান, প্রেমিক প্রেমিকাকে বললো যে আচ্ছা তুমি আমাকে একটা গান শোনা, এখন প্রেমিক ওই গানটাই গাইবে যেই গানটা সে সবচেয়ে ভালো পারে, যেই গানটা সে সবচেয়ে ভালো গায়, ওইটা। ওই জন্য বলছে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করে, এখানে কাটা বলতে বোঝানো হচ্ছে কষ্ট, তার কাছ থেকে আমি কষ্ট পাই, কাটা পাই, আমি কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। সারাটি জনম মানে হচ্ছে সারাটা জীবন ভর। তাহলে কবি কি বলতেছে সারা জীবন আমি তাকে কি করি, সারাটা জীবন আমি তার কাছ থেকে কাটা পেয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু আমি তাকে সারাটা জীবন ভর ফুল করি দান। ফুল করি দান, ফুল কিসের প্রতীক, প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক। অর্থাৎ তার জন্য আমার হৃদয়ে ভালোবাসা আছে, কখনো কষ্ট নাই, আমি তাকে ফুল করি, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। আমি তাকে ফুল দান করি, আবার এই লাইনটা রিপিট হয়েছে, যে আমাকে পর করে দিয়েছে, আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াই। মোর বুকে যে বা কবর বেঁধেছে। আচ্ছা, এখন দেখো বুকে কি কবর বাঁধা যায় না, এটা রূপকার্থ হিসাবে নিয়েছে, যে আমার বুকে যে কবর বেঁধেছে। কবর বলতে এখানে বোঝানো হচ্ছে তীব্র, অনেক বেশি দুঃখ, অর্থাৎ যে আমার মধ্যে, আমার বুকে যে অনেক বেশি দুঃখের সঞ্চার করেছে। মানুষ বলে না যে আমার বুকে মনে হচ্ছে কবর বাঁধছে, অনেক বেশি কষ্ট, দুঃখ। কবর কি কষ্টের প্রতীক না, দুঃখের প্রতীক না? তো আমার বুকে যে এরকম অনেক বেশি কষ্ট দিয়েছে, যেটাকে বলছে যে কবর, আমি তার বুক ভরা, হ্যাঁ আমি তার বুক ভরি, সে আমার বুকে কষ্ট দিয়েছে আর আমি তার বুক ভরে দিই। কি দিয়ে ভরে দিই? রঙিন ফুলের সোহাগ। সোহাগ বলতে বোঝানো হচ্ছে ভালোবাসা। রঙিন ফুলের ভালোবাসা জড়ানো ফুল মালঞ্চ ধরি। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে বাগান। আমি তার জন্য ফুলের বাগান ধরি। ফুল মালঞ্চ মানে কি? ফুলের বাগান। আমি তার জন্য ফুলের বাগান ধরি। তার মানে কথা কি খেয়াল করো, কথা হচ্ছে যে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে ফুল দান করি, একটা ফুল না।
কেউ যখন কাউকে যখন পছন্দ করে, প্রপোজ করে, তুমি যখন কারো যখন প্রপোজ করো তখন কি ফুল, একটা ফুল দাও, একটা ফুল দাও, তাই না? একটা গোলাপ ফুল ফুলের দোকান থেকে কিনে নিয়ে দাও। অথবা দেখবে যে যারা একটু বেশি ইমপ্রেস করতে চায় তারা দেখবে যে ফুলের ডালা দেয়। ফুলের ডালা বলতে ওই যে একটা ফুল আছে এরকম ইয়ের মতো, ওই এটাকে ফুলের ডালার মতো, এটার মধ্যে অনেকগুলো ফুল থাকে, অনেকে সেটা দেয়। আর কবি তার থেকেও বেশি রোমান্টিক। কবি বলছে যে একটা দুইটা ফুল না, আমি তাকে ফুলের পুরো ফুলের বাগান আমি তার জন্য ধরি। আমরা কি করি, হাঁটু ভেঙে প্রপোজ করি, একটা ফুল, আই লাভ ইউ ডার্লিং। কিন্তু কবি বলছে না, যে আমাকে কষ্ট দেয় আমি তার জন্য পুরো ফুলের বাগান ধরি, তোমার যেই ফুল পছন্দ তুমি নাও। কথা বুঝছো? এক একজনের মেন্টালিটি এক এক রকম। কথা বুঝতে পারছো? কেউ একটা ফুল দিবে, কেউ ফুলের ডালা দিবে, আর কবি ফুলের বাগান ধরবে। কথা বুঝতে পারছো? আর তোমরা কি করবা? এই তিনটা তো কাজ হয়ে গেছে। কেউ সিঙ্গেল ফুল দেয়, কেউ ফুলের ডালা দেয়, আর কবি তো অলরেডি ফুলের বাগান দিয়ে দিছে। আর তোমরা কি করবা? তোমাদের জন্য তার কোনো উপায় নেই। তোমরা কি করবা? তোমরা নিয়ে যাবা ফুলের দোকানে, নিয়ে গিয়ে বলবা যে তোমার যা ফুল পছন্দ তুমি নাও, ঠিক আছে? টাকা তুমি দিলেই হবে। যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী। নিঠুরিয়া বাণী মানে কি? মানে যে মুখ দিয়ে সে আমার জন্য, নিঠুরিয়া বলতে বোঝায় নিষ্ঠুর, নিষ্ঠুর কথা বলে। যে মুখ দিয়ে সে আমাকে নিষ্ঠুর কথা বলে, কটু কথা বলে, কষ্টদায়ক কথা বলে, আমি লয় তার মুখখানি, কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর। যে মুখ দিয়ে সে আমাকে কত কথা বলে, আমি সেই মুখে হাসি ফুটানোর জন্য, সে মুখটাকে সাজানোর জন্য কত জায়গা থেকে কত কিছু আনি, খালি তার মুখে একটা হাসি ফুটানোর জন্য। আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা প্রতিদিন কবিতায় কবি যা যা করেন, কবি অনেকগুলো কাজ করেন। কবি ঘর বাঁধেন, কবি কেঁদে বেড়ান, কবি পথে পথে ঘুরেন, বুক ভরা গান উপহার দেন, দিগল রজনী জাগেন, কুল বাঁধেন, ফুল দান করেন, বুক ভরে দেন, রঙিন ফুলে সোহাগ জড়ানো ফুল মালঞ্চ উপহার দেন, মুখখানি নিরন্তর সাজায়। অনেক কাজ কবি করে। ওকে, সো এইবার চলো আমরা একটু দেখি আমাদের যে কোশ্চেনগুলো আছে, আমরা একটু বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি। সো এটা আসছে আমাদের লেখক পরিচিতি থেকে। জসীমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় ডিলেট ডিগ্রি, এটা হচ্ছে রবীন্দ্রভারতী। সো দেখো এটা হচ্ছে, আমরা একটু দেখি ঢাকা বোর্ড 2024 আসছে। গাহি সাম্যের গান। সাম্যের গান বলতে বোঝানো যায় সমতার গান, যেখানে কোনো বৈষম্য নাই, মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষে মহিয়ান। অর্থাৎ মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিষয়, মানুষের থেকে আসলে বড় কিছু নাই। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন বিষয়টি ধারণ করে? প্রতিবাদ, তারপর হচ্ছে কি দেখো, প্রতিবাদ ধারণ করে, তারপর হচ্ছে হিংসা, বিদ্বেষপূর্ণ মনোভাব, জাগরণ চিন্তা, এরপর হচ্ছে সাম্যবাদ। মানে কোন জিনিসটা ধারণ করে বলো তো? ওকে, তো এটা হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে এই যে সাম্যবাদ। এটা তো সহজ কোশ্চেন। এরপর দেখো, উদ্দীপক আলোচ্য কবিতায় প্রকাশিত হয়েছে কি? ভাগ্যান্বেষী, সচ্ছল। এটা এই কোশ্চেনটা ভুল আছে, এটা এখানে মিস্টেক হয়েছে। প্রতিদান কবিতায় কবি কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। তাহলে বলো তো, প্রতিদান কবিতায় কবি কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? প্রতিদান কবিতায় কবি কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে দীঘল রজনী। দীঘল মানে কি? দীঘল মানে হচ্ছে দীর্ঘ রজনী, দীর্ঘ রাত। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা পরের কোশ্চেনটা দেখি। রজনী কেমন ছিল? দেখো এটা ঢাকা বোর্ড 2023 আসছে। তাহলে দীঘল রজনী, আগের কোশ্চেনটাই সেম কোশ্চেন। প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন? কবিকে যে পর করেছে, কবিকে যে ঘুম হরণ করেছে, কবি যে ঘর ভেঙেছে, কবির বুকে যে আঘাত দিয়েছে। দেখো কোশ্চেনটা খুবই মানে দ্বিধান্বিত মনে হতে পারে, দ্বিধান্বিত মনে হতে পারে। এখন বলো তো কি হবে উত্তর? উত্তর কি হবে? উত্তর হচ্ছে যে কবি ঘুম হরণ করেছে। দেখো এই যে রাতের ঘুমের সাথে সম্পর্কিত হচ্ছে কি? রাত জাগা। তাহলে দেখো একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। ওকে, আচ্ছা, এরপর দেখো আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। পাঙ্গুক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? ক্ষমাশীলতা, মানবপ্রীতি, আন্তরিকতা, আত্মতুষ্ট। অর্থাৎ যে কবিকে পর করেছে, কবি তাকে কেঁদে বেড়ায় তার জন্য। তার মানে এটা হচ্ছে কি? মানবপ্রীতি, অর্থাৎ মানুষের প্রতি যে ভালোবাসা। হ্যাঁ, এখন পর করে দিছে, কবি তাকে ক্ষমা করে দিছে, ব্যাপারটা এরকম না। সেখানে আসলে ক্ষমাশীলতার বিষয়টা ওরকম বুঝায় না। কাটা পেয়ে তারে ফুল করি দেন চরণটি দ্বারা কি বুঝেছে? কৃতজ্ঞতা, পরার্থপরতা, কৃতজ্ঞতা, অপচিকিৎসা। এটা বুঝতে হবে। কৃতজ্ঞতা মানে তো বুঝো, মানে উপকার করলে সেটা স্বীকার করা, আর কৃতজ্ঞতা মানে হচ্ছে উপকার করলে সেটা স্বীকার না করা। আচ্ছা, ঠিক আছে। আর পরার্থপরতা মানে হচ্ছে পরের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। তাহলে দেখো, কাটা পেয়ে তারে ফুল করি, মানে সে আমাকে কাটা দিয়েছে কিন্তু আমি তাকে ফুল দান করি, সেটা হচ্ছে পরার্থপরতা, অর্থাৎ অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দেন? অর্থাৎ কবিকে যদি কেউ বিষে ভরা বান দেয়,
দেখো এখানে মিলাইতে ছন্দ মিলাবা, এই যে দেখো বিষভরা বান, এখন দেখো ফুল মালন্য বুক ভরা গান, দেখো এখন মিলেই কিন্তু এটার সাথে যে বিষভরা বান বুক ভরা গান, বিষভরা বান বুক ভরা গান, তাহলে এটার উত্তর হচ্ছে খ। চট্টগ্রাম বোর্ড 2022 প্রতিদান কবিতায় কে কে পথের বিভাগী হয়েছে? তাহলে পথের বিভাগী হয়েছেন কে বলো তো? কবি স্বয়ং নিজেই পথের বিভাগী হয়েছে। ময়মনসিংহ বোর্ড 2022 প্রতিদান কবিতায় কবি কাটাপে কি দান করেন? তাহলে কবি কাটাপে ফুল দান করেন, তাই না? ওকে, আচ্ছা এরপর দেখো ময়মনসিংহ বোর্ড 2023 প্রতিদান কবিতায় মূল উপজীব্য বিষয় কি? ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা। উত্তর তিনটাই হয়, পরার্থপরতা, সো উত্তর কিন্তু তিনটাই হয়। ওকে, প্রতিদান কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে কোনটার উৎস কি এটা মনে রাখবা, কোন কবিতার উৎস কি, কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড 2023 প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা, ক্ষমাশীলতা, তারপর হচ্ছে এটার উত্তর হবে ক্ষমাশীলতা। হ্যাঁ, এটার উত্তর হবে ক্ষমাশীলতা। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখো সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? বিত্তবান না, বিত্তবান মানুষ লাগবে না, ভালোবাসাপূর্ণ, জ্ঞানী, দক্ষ। উত্তর হচ্ছে ভালোবাসাপূর্ণ মানুষ লাগবে। হ্যাঁ, জ্ঞানী মানুষ হইলেই যে মানে সুন্দর পৃথিবী গঠন করবে এরকম না, খালি জ্ঞানীরাই, মানে জ্ঞানী মানুষ মানে তো ভালো মানুষ না, ভালো মানুষ আর জ্ঞানী মানুষ তো আলাদা। দক্ষ হবে না। আলহামদুলিল্লাহ, সেটার উত্তর হচ্ছে ভালোবাসাপূর্ণ। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও, অ্যান্ড এটার পিডিএফটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। হোপফুলি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড তোমাদেরকে আমি একটু বলে রাখি, আমাদের এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেই ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন, তোমরা যারা মানবিকের প্রস্তুতি নিবা, অনেকে আছে বিভাগ চেঞ্জ করবা, তোমরা ভার্সিটি অ্যাডমিশন অবশ্যই আমাদের সাথে থাকবা। আমাদের যে ঢাবি খ 4.0 যেটা আসবে এটার সাথে অবশ্যই তোমরা থাকবা এই বছর। হ্যাঁ, আমাদের ব্যাচ থেকে হয়তো ফার্স্ট হয় না, সেকেন্ড হয় না, কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পায় আমাদের ব্যাচ থেকে। প্রথম দিকে অনেক স্টুডেন্ট থাকে, ফার্স্ট সেকেন্ড হয় না, মানে ফার্স্ট সেকেন্ড তো আসলে সব কোচিং থেকে হয়, ব্যাপারটা এরকম না। তো দেখা যাচ্ছে যাদের হয় না ওরাও কি করে টাকা টুকা দিয়ে, তা আমরা কখনোই কাজ করি না, আমাদের যা হয় ওইটাই। তো আমাদের ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পায় আমাদের ঢাবি খ থেকে, এবং আমরা অনেক ভালো সার্ভিস এনশিওর করি। তোমাদের অ্যাডমিশনেও তোমরা অবশ্যই আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন যে কোর্সটা আছে তোমাদের এইচএসসি পরীক্ষার পরে, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকতে পারো ইনশাল্লাহ। ভালো রেজাল্ট হবে। গত 2-3 দিন ধরে অনেক স্টুডেন্ট আমাদের ব্যাচ থেকে চান্স পেয়েছে, এবং এটা হচ্ছে শুধু ঢাবির কথা যদি বলি, আদার্স ইউনিভার্সিটিতে তো অসংখ্য স্টুডেন্ট চান্স পায়, এটা আসলে হিসাব নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে আল্লাহ হাফেজ।